তারপর পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে তো হিউজ অত্যাচার করেছে, মার্ডার থেকে নিয়ে দিনে দিনে লক্ষ লক্ষ লোক মেরেছে। আমার এখন মনে হয় না যে ইন্দিরা গান্ধী যদি ওই সময় বাংলাদেশ দখল করে নিত, আমার মনে হয় খুব ভালো হতো। হপ্তা খানেক আগে বলছিল যে কলকাতা দখল করে নেবে, উড়িষ্যা দখল করে নেবে, উড়িষ্যা দখল করে নেবে, সব বলতে ভালো 4 দিনের মধ্যে দখল করবে। এখন তো প্রায় 10 দিন হয়ে গেল। স্বপ্ন যে কেউ দেখতে পারে, আপনি তো তাদের স্বপ্ন দেখা আটকাতে পারবেন না। এপিজে আব্দুল কালাম কিন্তু আমরা সমান শ্রদ্ধা করি, বিবেকানন্দকে যতটা মনে জায়গা দিই এপিজে আব্দুল কালামকেও। হ্যাঁ একদম। অনেকেই বলে যে ভারতবর্ষে অনেকে বলে যে এগুলো ফালতু যান, মানে মহাকাশ গবেষণা করে কি লাভ, ঠিক আছে, কিন্তু অনেক লাভ আছে, অনেক লাভ আছে। বিজনেসম্যান যদি আপনার কি করলেন যে পুঁজিপতি রাখা চলবে না বলে আপনি মারা আরম্ভ করলেন, মেরে বিজনেস কমিউনিটিকে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তাদের এখান দিয়ে বার করে দিলেন, তারা বেরিয়ে গেল। তারপর কমিউনিস্টরা বসলো, 34 বছরে কোনো ইন্ডাস্ট্রি এলো না। তুমি যে তাড়ালে, তুমি তারই কি পেলে? তোমার এখানে যে সেই কোম্পানিটার আন্ডারে 200-400 লোক কাজ করতো, তারা সব বেকার হয়ে গেল। এক এক করে করে সব বড় ইন্ডাস্ট্রি চলে গেল। আমাদের যারা ভালো নতুন ছেলেমেয়ে যারা উঠবে, এরা যদি একটা ভালো পলিটিক্সটাকেও একটা কেরিয়ার নিয়ে, ভালো পলিটিক্স যেটা লাস্ট 60-70 বছর দিয়ে চলছে সেই না, একজন কাউন্সিলরও এখন নিজেকে ভিআইপি ভাবেন। বিরাট কোহলি হতে পারে যে মাসে হয়তো 100 কোটি টাকা স্পন্সরশিপ দিয়ে পেয়ে যাচ্ছে, উনি বিরাট কোহলি তো আর 5 লক্ষ লোককে এমপ্লয়মেন্ট দিতে পারবে না। সবসময় সরকারি চাকরি যত দিন যাবে জায়গাটা সংকুচিত, ওখানে এই ডিপার্টমেন্টগুলো রেখে কোনো লাভ নেই। আলটিমেটলি আমাদের ট্যাক্সের পয়সা এদের স্যালারি দেওয়া হয়, আলটিমেটলি পাবলিক এদের থেকে সার্ভিস পায় না। নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমাদের পডকাস্টের অতিথি হলেন প্রশান্ত সাউ, এবং আজকে আমাদের এই ভিডিওটিতে আমরা 1947 সালের ভারত এবং বর্তমান 2024 সালের ভারতবর্ষের মধ্যে তুলনা করেছি, তুলে ধরেছি বাংলাদেশিদের ভারত বিদ্বেষী হবার কারণ কি, এবং বর্তমানে আমাদের বাংলা এবং বাঙালিদের পিছিয়ে পড়ার কারণগুলো বা কি কি আছে। এই ভিডিওটা আমাদের প্রত্যেকটা বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওটা পুরোটা দেখতে অনুরোধ রইল। এই ইউটিউব চ্যানেলে আমি মূলত বিভিন্ন স্যারেদের সঙ্গে পডকাস্টিং করি এবং তার সাথে সাথেই বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউটের ভিডিও ব্লগ তৈরি করে থাকি, যাতে তোমরা একটা সুন্দর এবং সাকসেসফুল কেরিয়ার গড়ে তুলতে পারো। সেই কারণেই কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার স্যার। নমস্কার। সো বলুন, কেমন আছেন? ভালো চলে যাচ্ছে। ওকে, তো আপনার নামটা কি সবার থেকে আগে বলুন, আমার দর্শক। আমার নাম হচ্ছে প্রশান্ত, আমি সাউথ কলকাতায় থাকি। ওকে, হরিদেবপুর বলে একটি জায়গা আছে সাউথ কলকাতা, ওখানে আমি থাকি। ওকে, আমার লেখাপড়া ওই কাছাকাছি স্কুল থেকে। আমি কলেজ করি, আশুতোষ থেকে গ্র্যাজুয়েশন করি। ওকে, এখন আমি একটি চেন্নাই বেস্ট কোম্পানিতে কলকাতার মার্কেটিং ম্যানেজার রয়েছে এখন। ওকে, অ্যান্ড আমরা কিভাবে জানতে পেরেছিলাম? ফেসবুকে না মনে হয়? হ্যাঁ, ফেসবুকেই আলাপ হলো, আমি আপনাকে মেসেজ করলাম। হ্যাঁ, তাই? হ্যাঁ। ওকে, যতদূর মনে আমরা কোনো একটা কমন গ্রুপেও আছি, হয়তো নেতাজির একটা গ্রুপ রয়েছে, নেতাজি মিশন গ্রুপে আমরা। ও আচ্ছা আচ্ছা, ওইখানেও রয়েছেন না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওখান থেকে তো আমার প্রায় জানাশোনা হয় মানুষের সাথে। ইভেন আমি যে আগেই অর্ণব স্যারের সাথে পডকাস্ট করেছি, হ্যাঁ উনিও ওই গ্রুপে আছেন। হ্যাঁ, ওনার সাথে আমার ওই গ্রুপ দিয়ে আসলে সাক্ষাৎকার প্রথম। সো বর্তমানে এখন কেমন কি করছেন? এখন যে কোম্পানিটা বললাম তাতেই রয়েছি। ওকে, মার্কেটিং ম্যানেজার হিসাবে কাজ করছে। তো স্যার, ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা জানি যে 1947 সালে, ওকে, 15ই আগস্ট। যদিও সেটা প্রকৃত স্বাধীনতা আমরা বলতে পারি না, ঠিক আছে, তবুও মানে হয়েছিল তো ডোমিনিয়ন স্ট্যাটাস। ওকে, তবুও আমরা তর্কের খাতিরে যদি ধরেই নিই 1947 স্বাধীন হয়েছে, তো সেই সময়কার ভারতবর্ষ এবং আজকে যে 2024 ভারতবর্ষ, তো কি ডিফারেন্সটা আপনার কি মনে হয়? 1947 এবং 2024 এর মধ্যে 75 ইয়ার্স অলরেডি পাস করেছে। যে দেশ যখন স্বাধীন হয়েছিল, যদি ওটাকে ধরে নেওয়া হয় স্বাধীনতা, যদিও বা হয়েছিল ট্রান্সফার অফ পাওয়ার, সেখানে দাঁড়িয়ে তখন আমাদের ইন্টারন্যাশনাল এতে আমাদের কন্ডিশনটা খুবই খারাপ অবস্থায় ছিল, কারণ সবেই দুটো বিশ্বযুদ্ধ গেছিল, এবং ব্রিটিশরা তো আর এমনি যায়নি না,
বা যারা ওই ঢাকঢোল পিটিয়ে বলে যে অহিংসার পথে এসে, সেটা কোনো দিনই পসিবল ছিল না। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল, যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে পড়েছিল ব্রিটিশরা, সেটা একটা বড় রিজন। যে এবং তারা বেসিক্যালি ব্রিটিশরা যে পৃথিবীর বাকি দেশগুলোকে যে দখল করে রেখেছিল, তার একটা বড় যেটা সৈন্য সামন্ত যেটা ছিল, সেটা বেসিক্যালি ইন্ডিয়ার থেকে ম্যাক্সিমামটা রিক্রুট করা। হ্যাঁ, ভারতীয় সেনাই ওখানে 25 লক্ষ ব্রিটিশ আর্মিতে ছিল, যার মেজর পোর্শন ফ্রম ইন্ডিয়া। তো এইটা নিয়ে তারা পুরো পৃথিবীটাকে একটা টাইমে শাসন করেছে। একটা যখন বিশ্বযুদ্ধ তো একটা বড় রিজন, যে কারণে ফাইন্যান্সিয়ালি যুদ্ধ শেষে যা জিতুক, যে হারুক বা যেই জিতুক, একটা বিশাল বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা লস একটা যে তখন তাদের পক্ষে সম্ভব ছিল না যে এত বড় একটা সাম্রাজ্যকে মেনটেন করা। এবং আর্মি যেটার উপর ওরা ভরসা করে অন্ধের মতো চালাতে পারতো, সেটা নেতাজির জন্য যেটা হলো যে আর্মি ওদের এগেনস্টে গেল, যেটা ওরা কোনোদিন ভাবেনি। 1857-এর পর ওরা যেটা ভেবেছিল, সিপাহী বিদ্রোহ আটকে দেওয়ার পর, যে যতদিন ইন্ডিয়ান আর্মি আমাদের ফেভারে আছে, আমাদের কেউ আটকাতে পারবে না। এবং এইখানটাই নেতাজি মেন রয়্যাল নেভি বা রয়্যাল এয়ারফোর্সে যে রিভল্ট হয়েছিল, তারপর তাদের আর ভরসা রইল না যে ভারতীয় সৈন্য নিয়ে ভারতের ওপর আর আমরা বেশি দিন চালিয়ে যেতে পারবো। তো 75 বছর পর আজ আমরা যেখানে দাঁড়িয়ে, সেই 47-এ দাঁড়িয়ে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, বা আমাদের শস্য উৎপাদনও সেই স্টেজে ছিল না। আজ 75 বছর পর আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমরা অন্য অন্য কান্ট্রির মতো রুল করতে চাই না, কিন্তু ভারত আজ যে জায়গায় দাঁড়িয়ে এটা সলিড। 2015-তে যখন লিবিয়া বা ইয়েমেনে ঝামেলা হলো, যখনই কোনো দুটো দেশ ঝামেলা জড়িয়ে পড়ে, সব দেশই চায় তার একে বার করে আনতে নিজেদের সিটিজেনদের। কিন্তু অন্য অন্য দেশের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেটা ফ্রান্স, ইংল্যান্ড পারেনি, ভারতবর্ষ কিন্তু সেরকম জায়গায় দাঁড়িয়ে, লিবিয়া হোক, সিরিয়া হোক, ইনফ্যাক্ট লাস্ট আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেখান দিয়েও ভারত নিজেদের বার করে নিয়েছে। এবং শুধু আমাদের সিটিজেনদেরই বার করে আনেনি, অন্যান্য কান্ট্রি যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যাদের সেই ফাইন্যান্সিয়াল বা মিলিটারি ক্যাপাবিলিটি আছে, তারাও কিন্তু দুপক্ষকে নিউট্রালাইজ করতে পারেনি, কারণ তারা কোনো একদিকে। কিন্তু একমাত্র ভারতীয়দেরই দুই দেশই সেফ প্যাসেজ দেয়, ইন্ডিয়াও দেয়, এই রাশিয়াও দেয়, ইউক্রেনও দেয়। এবং আপনার আরেকটা পয়েন্ট হয়তো মনে হবে, নিউজ দেখে থাকবেন, যে পাকিস্তান সারাদিন ভারতবর্ষকে গালাগাল দেয়, সেই পাকিস্তানি স্টুডেন্টদেরও ভারত বার করে নিয়েছে। এবং তারা যারা সারাদিন গালাগাল করে, তারা কিন্তু সেই আমাদের তিরঙ্গার আড়ালেই বেরিয়ে এসছে। এবং এইখানেই ভারতের মহত্ব, যে ভারত চাইলে আমাদের জায়গায় পাকিস্তান বা বাংলাদেশ থাকলে অবভিয়াসলি করতো না, কিন্তু সেখানে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের বার করেছি, অন্যান্য কান্ট্রি বার করেছি, পাকিস্তান তারাও আমাদের এতে বেরিয়ে এসছে। মানে এটা একটা, মানে আপনি বলতে চাইছেন যে এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। সেটা ইউএসএ বা ব্রিটিশ বা ফ্রান্সও যেটা পারেনি, সেটা ইন্ডিয়া করেছে। এবং একমাত্র ভারতীয়দের বেরোনোর জন্য দুই পক্ষই রাজি হয়েছে, রাশিয়া এবং ইউক্রেন, যে আমরা সেফ প্যাসেজ দেবো, যেটা অন্য কোনো কান্ট্রি পারেনি। মানে ইউক্রেন আর রাশিয়া বলতেন খুবই ভালো বন্ধু, আমাদের ভারতবর্ষের ভালো বন্ধু বলেই জিনিসটা। ইয়েমেনেও যেটা হয়েছিল, যে আশেপাশে 3টে কান্ট্রি আমাদের সাপোর্ট দিয়েছিল, তার কারণ যে আমরা ভারত কোনোদিনই অন্য দেশের উপর চোখ দেয়নি না, বা ইচ্ছা কোনোদিন দখল করার কোনো ইচ্ছা নেই। আমাদের মিলিটারি ক্যাপাবিলিটি আছে, বাট আমরা মিসইউজ করি না। এই অন্য যে কোনো কান্ট্রি হলে যে কোনো এক পক্ষে যেত, দুই দেশ যখন আপনার সঙ্গ দিচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে ইন্টারন্যাশনালি আপনার স্টেচারটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। মানে আমাদের জিওপলিটিক্সের রিলেশনটা রয়েছে অন্যান্য দেশের সাথে। আপনি আজকে বলুন স্যার যে ইসরায়েল আমাদের ভালো বন্ধু, ঠিক আছে, রাশিয়া ভালো বন্ধু, ইউক্রেন ভালো বন্ধু। এবার আপনি দেখুন জাপান আর ভারতের মানে যুদ্ধ সহযোগিতায় তো আপনাদের এখানে অনেক দিন ধরে আমাদের তৈরি হচ্ছেই। আমেরিকা আমাদের বন্ধু রয়েছে, যদিও আমেরিকা নিজের স্বার্থ সবসময় আগে, ঠিক আছে। আজকে ভারত দেখছে একটা ভালো স্ট্যান্ডে রয়েছে বলে আমাদের সাথে রয়েছে। আর যদি এই জায়গাটা না থাকতো, মানে আমেরিকাও আমাদের সাথে থাকতো না। কিন্তু রাশিয়া একমাত্র দেশ যারা যখন মানে 1971-এ আমি যদি কথাটা বলি, ঠিক আছে, ওই সময় দাঁড়িয়ে
ওই সময় আমাদের মানে ভারতবর্ষকে শুধুমাত্র রাশিয়াই সাহায্য করেছিল। দেখুন ইভেন যে আমেরিকা রয়েছে, আমেরিকা কিন্তু পাকিস্তানের ফেভারে ছিল, ঠিক আছে। মানে ওটাই বলছি যে একটা ভালো সুসম্পর্ক তৈরি করার এটাই হলো সুসম্পর্ক তৈরি করা এবং তাকে কন্টিনিউ করা এবং প্রপার ওয়েতে। যে পলিটিক্যাল চেঞ্জেস আমাদের দেশেও এসেছে, তাদের ওখানেও পলিটিক্যাল চেঞ্জেস এসেছে, বাট দুটো দেশের রিলেশন কখনোই আপ ডাউন হয়নি। তার কারণ আমরা সবসময় একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়ে আমাদের দেশ এগিয়েছে এবং ফরেন পলিসিতে আমাদের দেশ অনেক বেশি ডেভেলপ। রাইট। সো আমরা জানি যে স্যার 1971 যে যুদ্ধ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ঠিক আছে, সেই যুদ্ধে আমরা জানি যে মানে আমাদের প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, তাকে স্বাধীন করার জন্য কিন্তু মানে সেই যুদ্ধটা হয়েছিল। তো আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবথেকে বড় যদি কন্ট্রিবিউশন হতে পারে সেটা আমাদের ভারতবর্ষেরই। কারণ ভারতবর্ষে যদি আর্মি ওই সময় সাহায্য না করতো ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, তাহলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতে পারতো না, ঠিক আছে। কারণ শুধু মুক্তিযোদ্ধাদের জন্য তো আর মুক্তিযোদ্ধাদের দ্বারা কোনোদিনই সম্ভব না। তো স্যার এই ব্যাপারটা যদি একটু তুলে ধরেন। দেখুন 1969 না 70-এ মনে হয় বাংলাদেশে ইলেকশন হয়, যে ইলেকশনে মুজিবুর রহমান জিতে যায় এবং সেটা পশ্চিম পাকিস্তান কোনোভাবেই মানতে পারেনি যে ওর প্রধানমন্ত্রী হবে। তার জন্য ইমিডিয়েট মার্শাল ল করে সৈন্য পাঠিয়ে তারা মানে বাংলাদেশিদের অত্যাচার শুরু করে। ইনফ্যাক্ট আমি একটা কোথাও পড়েছিলাম যে শুধু করাচিতেই সেই সময় যে বাঙালিরা যারা ছিল তাদের প্রত্যেককে মেরে ফেলা হয়, কয়েক লক্ষ বাঙালি, যারা যেহেতু এক দেশ হিসাবে ওখানে কাজকর্ম করতো। তারপর পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে তো হিউজ অত্যাচার করেছে, মার্ডার থেকে নিয়ে দিনে দিনে লক্ষ লক্ষ লোক মেরেছে। সব দেশেই মুক্তিযোদ্ধারা হয়তো তাদের মতো লড়ে, কিন্তু শুধু মুক্তিযোদ্ধাদের দিয়ে স্বাধীনতা হয় না। তাহলে ধরুন এই আফগানিস্তানে এত 40-50 বছর ধরে যুদ্ধ চলতো না। রাইট। প্রথমে রাশিয়ার থেকে, তারপর আমেরিকার থেকে বার করতে 20 বছর। এটা ইন্ডিয়া এবং সেই সময় আমাদের প্রাইম মিনিস্টার স্ট্রংলি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। আমরা তাদের অস্ত্র ট্রেনিং দেওয়া হয়েছিল এবং তারপর যখন 3 ডিসেম্বর যখন খোলাখুলি যুদ্ধ হয়, তখন আমাদের ভারতীয় সৈন্যরা নামে এবং নট অনলি বাংলাদেশ ফ্রন্ট, দুটো ফ্রন্টেই তখন যুদ্ধ চালু হয়ে গেছে এবং 13 দিনের যুদ্ধই পাকিস্তান 13 দিন। যুদ্ধটার মানে রিজনটা কি ছিল? রিজন বেসিক্যালি ছিল যে যখন 1919 প্রথম তো ভাষা নিয়ে ঝামেলাটা চালু হয়, রাষ্ট্রীয় ভাষা নিয়ে, যেটা বাংলাদেশ মানতে রাজি ছিল না যে বাংলা ভাষাকে ওদের জাতীয় ভাষা, ইস্ট পাকিস্তান, এইটা একটা ইস্যু ছিল। তারপর তো যেহেতু পাকিস্তানে যারা পলিটিক্যাল ছিল তারা সবই পশ্চিম পাকিস্তানে, তারাই পুরো কন্ট্রোল করতো। যখন ইলেকশন হয় এবং মুজিবুর রহমান মেজরিটি পায়, তাহলে রুলস সংবিধান অনুযায়ী মুজিবুর রহমানকে বসা উচিত, কিন্তু সেটা ওরা পশ্চিম পাকিস্তান কোনোভাবেই মেনে নিতে পারে। তার জন্য কি করে, তাকে অ্যারেস্ট করে নেয়, অ্যারেস্ট করে নিয়ে তাকে মানে ওনাকে জেলে করে দেওয়া হয়। তারপর তো মানে পুরো যে পূর্ব পাকিস্তান রয়েছে সেখানে একটা সার্চ লাইট করে মুক্তিযোদ্ধাদের মারা আরম্ভ করলো। তারপর যখন দেখলো যে ধীরে ধীরে জিনিসটা তাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, যখন তারা বুঝতে পারছে যে এবার হেরে যাবো, তখন এটাকে ঘুরিয়ে দিল, জিনিসটাকে একটু ঘুরিয়ে দিল। এটা যেটা ছিল বাংলাদেশ পাকিস্তান, সেটা হিন্দু মুসলিম করে দিল, যাতে বাংলাদেশের যারা পাকিস্তান পন্থী ছিল তারা পাকিস্তান আর্মিকে সাপোর্ট করে এবং সেটা করেছেও। একটা শ্রেণী পাকিস্তানে করেছে যারা আজকে আবার ফ্রন্ট লাইনে চলে এসেছে এবং তখন প্রায় 1 কোটি লোক যুদ্ধের বিভীষিকার জন্য ভারতের বর্ডার শরণার্থী হিসাবে, তখনকার দিনে দাঁড়িয়ে 1 কোটি লোককে ভারতের আশ্রয় দেওয়া, তাদের খাওয়া দাওয়া, এই ব্যবস্থা ভারত ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মে বারবার বলছিল, কিন্তু কেউ কিছু করছিল না। ইউএসএ তো চাইছিলই না, কেননা সে তো পাকিস্তানের বন্ধু। এই করতে করতে যখন একটা জায়গায় এলো, যখন ভারত পাকিস্তান মানে তার আগে তো আমরা জাস্ট মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে দিচ্ছিলাম, তারপর পাকিস্তান পশ্চিম পাকিস্তান ডাইরেক্ট যখন ইন্ডিয়ার উপর অ্যাটাক করলো 3 ডিসেম্বর, তখন 4 তারিখ যুদ্ধ ঘোষণা করা হলো এবং সপ্তাহখানেকের মধ্যেই যে পাকিস্তান বলে বেড়াতো আমরা এই করে দেবো সেই করে দেবো, তাদের ভেঙে গেল। ইনফ্যাক্ট আমি আমার বাবার মুখে শুনেছি যে যেদিন 16 ডিসেম্বর যেদিন সারেন্ডার করে, সেদিন সকালেও বাংলাদেশ
রেডিওতে তারা অ্যানাউন্স করছে যে আমরা কলকাতা অ্যাটাক করেছি, হাওড়া ব্রিজ বোম মেরে উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, মানে এতটা ভুল, এতটা মিসগাইডেড করছে। অথচ বিকাল 4টের সময় ওনাদের যে জেনারেল ছিল নিয়াজি, তিনি স্যারেন্ডার করলেন। এবং পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না যে 93,000 সৈন্য স্যারেন্ডার করেছে। হ্যাঁ, মানে এটা আমাদের ভারতীয় আর্মির মানে শক্তি বলতে পারি। আমাদের জায়গায় অন্য যে কোনো দেশ হলে ওই জায়গাটাকে দখল করে ফাইন্যান্সিয়াল। এইখানে আমি একটা বড় কথা বলতে চাইবো, আমার এখন মনে হয় না যে ইন্দিরা গান্ধী যদি ওই সময় বাংলাদেশ দখল করে নিত, আমার মনে হয় খুব ভালো হতো। কারণ আমি বলছি যে স্ট্র্যাটেজিক্যালি হয়তো ঠিক, কিন্তু লং রানে যেটা হতো যে ভারতও তাহলে ওই অন্য দেশের মতো ক্যাটাগরিতে সে তো রাশিয়া, আমেরিকা বা যেরকম না, আফগানিস্তান, যেমন ধরুন আমার মনে হয় প্রথমে আফগানিস্তানকে আমেরিকা কি করেছিল যে সাপোর্ট দিয়েছিল রাশিয়ার এগেইনস্টে লড়তে, পরে নিজেরাই বসে গেল সরাবে না। বা ইরাকে যেটা তেলের জন্য বসে রয়েছে, তাহলে ভারত তো সেই একটা জায়গায় একই শ্রেণীতে চলে আসতো যে ভারত এখানে স্বাধীন করে দেয় নিজেদের প্রফিটের জন্য। কারণ আমার মনে হয় যে ওটা করা উচিত ছিল। আজকের দিনে দেখুন যে এই বাংলাদেশ যে রয়েছে, তাহলে বাংলাদেশরা তো এত ভারত বিদ্বেষী। তার কারণ হচ্ছে তারা রিয়ালিটিটা জানে না। পৃথিবীতে যে কটা ছোট ছোট দেশ আছে বা আফ্রিকা বা এরকম যে ছোট ছোট দেশ কোনোদিন দাঁড়াতে পারে না। ভারত থেকে এরা আলাদা হয়েছিল, বাংলাদেশ, পাকিস্তান। আজ পর্যন্ত 75 বছরে একটা ডেমোক্রেসি সেট আপ প্রপারলি ওরা এস্টাবলিশ করতে পারেনি। আজ পর্যন্ত একটা গভর্নমেন্ট 5 বছর চলে না, হয় কখনো আর্মি টেক ওভার করে নেয়, কখনো অন্য কেউ টেক ওভার করে নেয়, বা রুলিং পার্টি কখনো সরকার জিতে গেলে ওকে জেলে পুরে দেয়, ও জিতে গেলে তাকে জেলে পুরে দেয়। মানে আজ পর্যন্ত তারা সেই জায়গাটাই আসতে পারেনি। দেশ চালানোর মতো তাদের ক্ষমতা নেই। ইন্দিরা গান্ধী অনেক কিছু ভেবেই হয়তো তখন এটাকে নিজেদের আয়ত্তে রাখেনি, কেন তখনকার যে জিওপলিটিক্যাল সিচুয়েশন ছিল বা ভারতের যে ছবি ছিল, তো সেটা আমাদের মনে হয় না করে ঠিকই করেছে। আজ যদি আপনি নিয়ে নিতেন একটা, যেমন হয়তো পজিটিভ দিক পাবেন, হয়তো বাংলাদেশটা ডেভেলপ হতো, কিন্তু আবার তার সাথে হতো যে ইন্টারন্যাশনালি একটা হতো যে ইন্ডিয়া নিজের স্বার্থের জন্য এই জায়গাটাকে ইউজ করে। না, আমার মনে হয় কি বলুন তো, যে আজকে যা বাংলাদেশের অবস্থা আমি দেখছি, বাংলাদেশিদের যে জামাতে ইসলাম যে রয়েছে বা বিএনপি যে রয়েছে, ওরা মানে সবসময় তো আমাদের ভারতবর্ষকে ছোটই করে। ওরা দেখুন ভারতের কথাই আছে জানেন তো স্যার, যে সাপের বাচ্চাকে না যদি আমি ছোটবেলায় ছেড়ে দিই বা দুধ খাইয়ে যদি বড় করি, একদিন সে আপনাদের সবল মারবে। এখানে এখন বাংলাদেশিরা বা বাংলাদেশ কিন্তু এখন সেটাই করছে। সেটা তার এর রিজন বহু আছে, কারণ এটা যতই হোক ব্যাপারটা একটা জায়গায় কোথাও একটা বা পাকিস্তান বা বাংলাদেশ এরা কোনো একটা বিলিভে একটা জায়গায় বিশ্বাসী, যেটা আপনিও জানেন আমিও জানি। এবার এদেরটা কোন দিকটা বেসিক্যালি ধার্মিক দিকটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই অ্যাঙ্গেলেরা তো এরা ওইখানটায় ভুলে যাচ্ছে যে পাকিস্তানের ফেভারে আজকে তারা কথাবার্তা বলছে, এই পাকিস্তানি তাদের মা বোনেদের। এবং আমি বাংলাদেশেরই কোনো এক বিখ্যাত সাহিত্যিকের লেখা পড়েছিলাম, যেখানে উনি লিখেছিলেন যে যখন দেখছে পাকিস্তান যে বাংলাদেশ আমাদের হাত থেকে বেরিয়ে আছে, তখন তারা হিন্দু মুসলিম কার্ডটা খেললো যাতে কিছু এদের হাতে পাওয়া যায়, এবং পেলো সেটা। এবং তাদের তখন বলা ছিল যে তোমরা খুন করো হিন্দুদের, কটা হিন্দুদের খুন করেছো বা কটা রেপ করেছো। এবং তাদের এটাও বলা হলো বাঙালিদের, ওখানকার বাঙালিদের, যে তোমরা যখন এদের অত্যাচার করছো এমনভাবে অত্যাচার করো যাতে এদের নেক্সট 3 জেনারেশন মনে রাখে। এখন তো মনে হচ্ছে সেই জেনারেশন এখন পাওয়ারে আছে। ওটাই তো না, ওটাই তো মনে হয় এখন। মানে ওরা অ্যাকচুয়ালি কি বলতে, যে বাংলাদেশের যে স্বাধীনতা পাওয়ার যোগ্য নয়। আর আমরা কিছু এরা ইতিহাসটা ভুলে আছে। ওই কয়েকজন মুক্তিযোদ্ধা নিয়ে কোনোদিন স্বাধীনতা পাওয়া যায় না। ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ড যদি না ঢুকতো, জীবন আজ পর্যন্ত লড়াই চলতো। এবং আমাদের দেখেছেন বাংলাদেশ এত কিছু বলছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বা ফরেন মিনিস্টার একটা বিবৃতি দিয়েছে, তার কারণ বাংলাদেশের মতো একটা ছোট দেশের ব্যাপারে আমাদের প্রাইম মিনিস্টার বা ফরেন মিনিস্টার কেন বিবৃতি দিতে হবে? বিবৃতি দেওয়া মানে তো তাকে যাতে তোলা, সেই লেভেলেরই না, যে কারণে আমাদের দেখেছেন টপ লেভেল দিয়ে কোনো করা হচ্ছে না। আমরা যদি মনে করি বাংলাদেশকে কোনোভাবে পথে আনতে, আমাদের কিচ্ছু দরকার নেই, আমরা জাস্ট বিজনেস বন্ধ করে দেবো। বাংলাদেশ বলে হচ্ছে 3 দিক দিয়ে ল্যান্ড লক,
আমরা যদি 3 দিক দিয়ে আমাদের বর্ডার বন্ধ করে দিই এবং সমুদ্র অবরুদ্ধ করে দিই, তুমি খাবে কি? রাইট। আজকেই মনে হয় পেপারে দিয়েছে যে 3400 কত টন আলু ঢোকার পর ওদের ওই যে জামাত বাইরা বলতে পারে, এই তো আমাদের হপ্তা খানেক আগে বলছিল যে কলকাতা দখল করে নেবে, উড়িষ্যা দখল করে নেবে, উড়িষ্যা দখল করে নেবে, সব বলতে ভালো 4 দিনের মধ্যে দখল করবে। এখন তো প্রায় 10 দিন হয়ে গেল। স্বপ্ন যে কেউ দেখতে পারে, আপনি তো তাদের স্বপ্ন দেখা আটকাতে পারবেন না। না না না, স্বপ্ন দেখছে ভালো, তবে একটাই বলবো, দিবা স্বপ্ন দেখবেন না। হ্যাঁ একদম, দিবা স্বপ্নটা দেখা ঠিক না। হ্যাঁ, যেটা গ্রাউন্ড রিয়ালিটিতে বিচার করুন। একদম। আমাদের আর্মি তো দূরের কথা, আমাদের যদি পুলিশ ফোর্স বা সিআরপিএফও নামিয়ে দেওয়া হয়, তাদেরকে ওরা কাউন্টার করতে পারবে? রাইট। আর আমাদের সিভিক ভলেন্টিয়ারদের সাথে পারবে কিনা সন্দেহ আছে। তাহলে আমাদের তো কিছু করারই দরকার নেই, আমরা শুধু যদি বর্ডার সিল করে দিই যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, ভালো ব্যবহার করবো না, আমি বর্ডার সিল করে দিলাম, না মেন আমি এখান থেকে কিছু যেতে দেবো না, আমার তোমাদের থেকে তো আমরা কিছু নিই না, তোমরা ইলিশ মাছ তোমরা বেচো, পৃথিবীর অন্য কোথাও বেচতে পারবে। ওদের কি অহংকার, মানে ওরা ইলিশ মাছ ভারতীয়দের দেয় বলে না না না, আমরা ইলিশ মাছ বন্ধ করে দেবো, আমরা না খেতে মরে যাবো। ভুলে যাচ্ছে, এখন যুগটা সেই জায়গা নেই, এখন যুগটা সেই জায়গা নেই। এখন আফ্রিকা কোথায় কি পাওয়া যায়, সব জায়গায় সবাই পাওয়া যায়। আপনি ইলিশ মাছ বন্ধ করবেন, কিচ্ছু যায় আসে না, একটা পথ বন্ধ হয়ে গেলে কোনো যায় আসে না। আরে ইলিশ মাছ এটা তো না যে ওটা মানে আমাদের একটা খুব নেসেসিটি, আমরা না খেতে মারা যাবো। আমাদের পশ্চিমবঙ্গ থেকে ইলিশ মাছ আমরাও এখান থেকে বিদেশ থেকে এক্সপোর্ট করি, গুজরাটের গোয়া ওই সাইড থেকেও আসি। হ্যাঁ, অনেক জায়গা দিয়ে ইলিশ মাছ পাওয়া যায়, ওটা কোনো ইস্যুই না। বাংলাদেশ আমাদের কাছে কোনো, আমি যেটা মনে করি কোনো ইস্যুই না। আমরা যদি মনে করি যে কোনো সময় আমরা করতে পারি, বলতে দিন। দিবা স্বপ্ন দেখাটা শরীরের পক্ষে ভালো না আমার মনে হয়। একদম একদম। বাংলাদেশে আমি দেখছি যে এখন এত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আপনার মতে কি কারণ হতে পারে? এটা দেখুন, অত্যাচারটা কিন্তু আজ থেকে যে চালু হয়েছে তা না। স্বাধীনতা হওয়া শুরু হওয়ার আগের থেকেই, যখন দুই দেশ ভাগ হবে, নোয়াখালী তখন পড়ে হবেন, তখন থেকেই কিন্তু একটা ওদের ভেতরে মোটিভ কাজ করে চলেছে যে আমরা যখন আলাদা হয়েছি এখান দিয়ে বার করে দেবো। তখন দিয়ে হিন্দুদের, তখন প্রায় 30% ছিল টোটাল বাংলাদেশের, আজ সেটা মনে 2 এসে দাঁড়িয়েছে। সেই দিনে দাঁড়িয়েও তারা করেছে। 71-এর যুদ্ধের সময়ও তো পাকিস্তানি আর্মিরা করেছে। ইনফ্যাক্ট যে যখন পাওয়ারে থেকেছে তারা কিন্তু ব্যাপারটা দেখে চোখ বন্ধ রেখেছে। খালেদা জিয়া তো ওপেনলি করেছে, অন্যরাও যখন পাওয়ারে থেকেছে ব্যাপারটা এইভাবে করেছে যে এরা যদি বেরিয়ে আমাদের অসুবিধাটা কি, আমরা আমাদের দেশটা। এটা অ্যাকচুয়ালি হয়েছিল যারা দেশ স্বাধীনের পর ওখানে থেকে যাওয়ার যেসব হিন্দুরা ডিসিশন নিয়েছিলেন, সেই ডিসিশনটা অ্যাকচুয়ালি ঠিক ছিল না। যখন ধর্মের ভিত্তিতেই দেশটা ভাগ হলো তখন তাদের উচিত ছিল চলে আসা, কেন তাদের বোঝা উচিত ছিল সেই সময়ও যেসব মুসলিম কান্ট্রি ছিল যে এরা কখনোই অন্য ধর্মকে মেনে নেয় না। হিন্দু ধর্ম বাদে বাদ বাকি হিন্দু, শিখ এইসব ধর্ম বা বুদ্ধিস্ট ধর্ম বাদে অন্য দেখবেন এরা অন্য কাউকে স্পেস দিতে চায় না, এবং জোর জবরদস্তি করে। আমাদের কোথাও খুব রেয়ার পাবেন যে কাউকে জোর জবরদস্তি করে ধর্ম, মানে আমাদের মতো সহিষ্ণু অন্য কোনো সহিষ্ণু নেই। আমরা জেনারেলি কাউকে ফোর্স করাইনি, যে কারণে যে মুসলিম পার্সেন্টেজ দেশ স্বাধীন হওয়ার সময় যা ছিল আজকের দিনে তার চেয়ে অনেক বেশি। তারা ফাইন্যান্সিয়ালি যদি গ্রো না করে থাকে, তার পেছনে রিজন হচ্ছে যে তারা যে এডুকেশন সিস্টেমটা ফলো করেছে সেটা একটা বড় মেন ইস্যু। আমাদের যে যারা ছিল, আমাদের যাদের পূর্বপুরুষ যারা, তারা তখন থেকে যাওয়াটাই ভুল ডিসিশন। তারা যখন 48-এও যদি না এসে থাকেন, 71-এও চলে আসা উচিত ছিল। কেন এটা ওরা কন্টিনিউয়াসলি একটা ইস্যু যখনই পায়, মানে ওদের দেশে যখনই যা হোক, সেই রাগটা গিয়ে পড়ে হিন্দুদের উপর। মানে খালেদা যে হেরে গেল, কাকে করবে? হিন্দুদের। ইসরায়েলে ইরাক মারামারি হলো, কাকে? হিন্দুদের। ভারত পাকিস্তান ম্যাচই হলো, সেখানে হিন্দুদের। ইভেন এটা দেখুন না, 2023-এ যে ওয়ার্ল্ড কাপটা হলো, তখন ভারতবর্ষ হেরে গেল ফাইনালে উঠে, মানে বাংলাদেশের কিভাবে আমাদের আনন্দ করেছে ওরা। মানে
মানে এটা- নিজেরা জিততে পারেনি সেটা অত দুঃখ ওই নয়, যে না বলে না, আমরা হেরে নিজের গেছি নাক ওটা- কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, সেটা হ্যাঁ, হ্যাঁ, সেটা একদম। পেয়ে আর এবার এই করতে করতে আজ আবার যখন ওদের দেশ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আবার ওদের ডেমোক্রেটিক সিস্টেম ভেঙে পড়েছে, ইউনিস এসে বসেছে, এই ভদ্রলোককে নোবেল দিয়েছিল শান্তির জন্য, কিসের জন্য যে শান্তির যে জন্য উনি দিয়েছে? শান্তি, উনি তো অশান্তি, এবং উনি যেটা বোঝা গেছে যে ওনার যথেষ্ট বয়স হচ্ছে, উনি জানে আমি আর কিছু বছর থাকবো, কোনো আমি যতদূর মনে হয় উনি কোনো গভর্নমেন্ট আসতে দেবেন না, এই খিচুড়ি সিচুয়েশনটা জিয়ে রাখবেন, তাহলে উনি পাওয়ারে থাকবেন, এবং পাবলিকের সাপোর্ট পাওয়ার জন্য একটা হিন্দু মুসলিম বাদিয়ে দাও, মানে এই একটা জিগির তুলে দিলে কি অন্ধর মতো সাপোর্ট পেয়ে যায়। আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম যে এই ম্যাক্সিকান সিনড্রোম বলে একটা জিনিস আছে, ঠিক আছে, যেমন আমি ব্যাপারটা একটু খুলে বলছি। যেমন আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক তার নিচে দেখবেন মেক্সিকো রয়েছে। মেক্সিকানরা কি হয় না, যে আমেরিকানদের সহ্য করতে পারে না, কারণ যেহেতু দেশ এত বড়, ইকোনমি এত বড়, বুঝতে পারছেন তো, তো ওরা এটা সহ্য করতে পারে না। ডেভেলপমেন্টে আমেরিকা অনেক বেশি মেক্সিকোর থেকে, অনেক বেশি। ঠিক আছে। এবারে সেই ব্যাপারটা হচ্ছে ঠিক ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে। ইন্ডিয়া অ্যাকচুয়ালি ভারতবর্ষের উন্নতিটা এত বেশি হয়েছে, এর আগে দেখুন বুলেট ট্রেনের কথা হচ্ছে দেশে, 2023-এ চন্দ্রযান 3 হয়েছে। আমরা ভারতবর্ষ প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে সাউথ পোলে প্রথমবার ফার্স্ট চান্সে মানে আমরা অবতরণ করতে পেরেছি, ঠিক আছে। তো এইগুলো ওরা দেখতে পাচ্ছে না বাংলাদেশিরা, আর এটা একটা ক্ষোভ রয়েছে ওদের এতে মধ্যে। ক্ষোভের রিজনটা সেই আগে যেটা বললাম, এডুকেশন সিস্টেমটা হচ্ছে মেন প্রবলেম। তুমি যদি মাদ্রাসায় পড়ো, তাহলে তুমি একটা টাইম পর ওইখানেই আটকে থাকবে, বেশি চেয়ে বেশি মৌলবী হবে। এপিজে আব্দুল কালাম কিন্তু আমরা সমান শ্রদ্ধা করি, বিবেকানন্দকে যতটা মনে জায়গা দিই, এপিজে আব্দুল কালামকেও দিই। হ্যাঁ, একদম। কারণ আমি একটা ত্রিপুরায় আমি কাজে গেছিলাম, সেখানে এপিজে আব্দুল কালাম কোন একটা স্কুলে ভাষণ দিচ্ছিলেন, আমি শুনছিলাম বাইরে বসে। না, আপনি লাইভ শুনছিলেন? হ্যাঁ, লাইভ শুনছিলাম 2002 বা আপনি তো খুব ভাগ্যবান তাহলে। ত্রিপুরায়। মানে আমি শুনছিলাম উনি 1-1.5 ঘন্টা ধরে বাচ্চাদের সায়েন্সের ওপর বা ওই বলছিলেন, মানে যেটা আমি বুঝতে পারছিলাম, এই বাচ্চাগুলোর ভেতরে উনি জানার বারুদ ভরে দিচ্ছেন। এই বাচ্চাগুলো যখন 18 বছর পার করে যখন এরা কলেজ লাইফ ক্রস করবে না, এরা প্রত্যেকে যে যার নিজের ফিল্ডে একটা বড় জায়গায় যাবে। তার কারণ সেই জিনিসটা এপিজে আব্দুল কালাম স্যার আমি দেখলাম ওনাদের ভেতরে, বাচ্চাগুলোর ভেতরে ঢুকে দিচ্ছে। আমি বাইরে বসে শুনছিলাম, কিন্তু আমার গায়ে কাটা দিচ্ছিল, মানে এত মানে কথাগুলো মনে। কিন্তু ওনাদের কমিউনিটি থেকে আপনি দেখবেন এপিজে আব্দুল কালামের সাপোর্টের লোক পাবেন না, আপনি কাদের পাবেন, ওএসসিদের মতো লোকে, তেলেঙ্গানার যে MIM এর লিডার, এই ধরনের লোকেদের, বা লাদেন এদের তার নাম কত বলবো না, আমি আমাদের মানে এদের মুসলমানও রয়েছে, কিন্তু আমি বুঝতে পারি না এই ধরনের মানুষগুলো বের হচ্ছে কেন। বেরোতে অ্যাকচুয়ালি ব্যাপারটা মেন হচ্ছে এডুকেশন সিস্টেমটাই তুমি যদি না সুধার করো, তুমি যদি সায়েন্স না পড়ো, তুমি কোনোদিনই এগোতে পারবে না। আমি ঠিক পুজো এইগুলো আমি নিজে মানি না, আমি করিও না, কিন্তু বৈদিক প্ল্যানেটারি সিস্টেম এটাকে তো অস্বীকার করার জায়গা না, এটা তো সায়েন্স। এই ব্যাপারটা কি মানে আমাদের যে ধরুন গ্রহ নক্ষত্রের যে আবর্তন চলছে, আমাদের ঋষিরা আজ থেকে হাজার হাজার বছর আগে এগুলো উইদাউট এনি টেলিস্কোপ এগুলো বার করেছেন, যেগুলো 1600 শতাব্দীর পর ইউরোপের বিভিন্ন লোকরা বলছে তারা প্রচার পেয়েছে, আমাদের আর্যভট্ট এরা প্রচার পাননি, কিন্তু এরা সেই সময় ক্যালকুলেশন করে বের করেছে, কিন্তু প্রচার পাননি সেই অর্থে। কিন্তু ওনারা যে ক্যালকুলেশন গুলো বের করে গেছিলেন, সেগুলো কিন্তু আজকের দিনেও সেগুলো রিলেভেন্ট আছে, এবং এখন নতুন মডার্ন ইকুইপমেন্ট দিয়ে সেগুলো প্রুভড হচ্ছে। কিন্তু আপনি যদি এখনো সেই জায়গায় বাস করেন, আপনি বলবেন না পৃথিবী ঘোরে না, সূর্য পৃথিবীর দিকে ঘোরে না, পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, বা চন্দ্রে মানুষ যাওয়া সম্ভব না, যেহেতু ধার্মিক একটা ইমোশন আছে বলে যে সেখানে পা দেওয়া সম্ভব না। এটা আজকের দিনে যদি আপনি বাচ্চাকে শেখান, সেই বাচ্চা বড় হয়ে আর কি হবে, আলটিমেটলি সে এই জিহাদি এই ধরনের পথেই যাবে। আপনি তো ছোটবেলাতে আপনি কাকে দেখাচ্ছেন? আপনি যদি বাচ্চাকে এপিজে আব্দুল কালামের বই পড়ান, তাহলে তো তার ভেতরে জিজ্ঞাসা জাগবে, তাহলে তো সে
পড়বে, নিজের ফিল্ডে করবে, তাহলে তার তার ফ্যামিলি এবং তার যে কমিউনিটি, সে কমিউনিটিও এগোবে। কিন্তু আপনি তো আমাদের কমিউনিটিতে আমরা বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামন, এনারা আমাদের সমাজকে টেনে তোলার চেষ্টা করেছেন এবং মানুষও তাদের সাথ দিয়েছে বলে যা আমরা, কিন্তু এরা প্রথম থেকেই নেগেটিভ দিকে গেছে, নেগেটিভলি। এই লাদেন বা এই ধরনের যত টেররিস্ট, লাদেন ফাদেন যারা রয়েছে তারা তো খুবই শিক্ষিত, মানে হ্যাঁ শিক্ষিত না, এরা কি নিজে এডুকেটেড, কিন্তু আপনাকে বলবে যে তোমার ছেলেকে ট্রেনিং ক্যাম্পে পাঠাও, উনি বলবেন না যে তুমি তোমার ছেলেকে পাঠাও। পাকিস্তানের আর্মির, পাকিস্তানের ফাইন্যান্স নেই, অথচ আপনি লন্ডনে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম জমি লন্ডনে পাকিস্তান আর্মির বিভিন্ন অফিসাররা, ইনফ্যাক্ট কর্নেল লেভেল লোকও ওখানে জমি কিনে বসে আছে, নিজের ছেলেকে বিদেশে পড়াচ্ছে, আর আপনার ছেলেকে বলছে লস্করের তৈবার ক্যাম্পে পাঠাও। তার মানে এবার ব্রেন ওয়াশ করছে, ব্রেন ওয়াশ। আর আপনি কি করছেন? অন্ধের মতো ফলো। আপনি এপিজে আব্দুল কালামকে ফলো করুন, আপনি তাহলে সেই জায়গায় পৌঁছাতে পারবেন। চাঁদে আমরা গেছি, তার পেছনে অনেকের ভূমিকা আছে। এপিজে আব্দুল কালাম স্যারের ভূমিকা তার মধ্যে অনেক বড়টা, একদম একদম। কেন রকেট, সেটা তো উনি মহাকাশ গবেষণা যেটা, সেটা বিক্রম সারাভাই পর এপিজে আব্দুল কালামই লিড করেন, এবং যে কারণে আজ আমরা এই জায়গায় রয়েছি। মানে মানতে হবে যে ওই সময় যখন ভারতবর্ষের আর্থিক অবস্থাটা অত নয়, মানে ইনভেস্ট করার মতো অতটা হয়তো টাকা পয়সাও নেই, অল্প সময় দাঁড়িয়ে মানে ওনারা শুরু করেছিল, অল্প রিসোর্সও আমরা করেছি আমরা সেই সময় আমরা স্যাটেলাইট ছেড়েছি। অনেকেই বলে যে ভারতবর্ষে এই যে অনেকে বলে যে এগুলো ফালতু যান, মানে মহাকাশ গবেষণা করে কি লাভ, ঠিক আছে, কিন্তু অনেক লাভ আছে, অনেক লাভ আছে। এই লাভগুলো আপনি থ্রু আউট যুগের, মানে কি বলবো, জেনারেশন পর জেনারেশন পেতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। তা সেই দিনে যদি রকেট না ছাড়তো এপিজে আব্দুল কালাম, তাহলে আমরা স্যাটেলাইট কি করে পাঠাতাম? স্যাটেলাইট যদি না পাঠাতাম, তাহলে আমরা টিভি, টেলিকমিউনিকেশন, এই জায়গাগুলো ব্যবস্থাটা রয়েছে। আইটির ব্যাকবোনই হচ্ছে টেলিকম, টেলিকমের ব্যাকবোনই হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন আর ওয়েবসি কেবল। তো এই জায়গাগুলো যতক্ষণ না সায়েন্টিফিকলি, একটা জাতি যতক্ষণ না সায়েন্সকে আয়ত্ত করতে পারছে, তারা প্রোগ্রেস করতে পারে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই যারা বলে মহাকাশ গবেষণা করে কি লাভ, ঠিক আছে, এই যে বিভিন্ন যে ঝড় হয়, ঘূর্ণিঝড়, ঠিক আছে, আর যে যদি পৃথিবীর বাইরে স্যাটেলাইট না আমরা ছাড়ি, নিক্ষেপ, মানে আমরা জানবো কি করে যে বা প্রিপারেশন নেব কি করে লোকজন সরাতে? আগে যেটা হতো কি, সাইক্লোন হলে প্রচুর লোক মারা যেত, কারণ শেষ মুহূর্তে আমরা জানতে পারতাম, তখন আর কিছু করতাম। আজ আমাদের 10 দিন আগের থেকে আমাদের সায়েন্টিস্টরা দেখে বলে দিচ্ছে যে এখানে একটা সাইক্লোন রেডি হচ্ছে, যার জন্য আমরা প্রিভেন্টিভ নিতে পারছি, আগে থেকে আমরা প্রস্তুতি নিতে পারছি, যার জন্য ক্ষয়ক্ষতিটা কম হয়। অথচ সেম টাইমে দেখুন না, বাংলাদেশে যখন হচ্ছে তখন কত লক্ষ, হাজার হাজার লোক মারা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে ব্যাপারটা যে সায়েন্স যতক্ষণ না তুমি এগোবে, অনেকে বলে যে এই টেস্ট করে এত হাজার কোটি টাকা খরচা করে কি পারমাণবিক বোমা ফাটিয়ে। প্রতিটা দেশেরই আর্মি দরকার, যুদ্ধ হোক না হোক আর্মি থাকতে হবে। কেন যুদ্ধ কাল হবে বলে আজকে তোর অ্যাপয়েন্টমেন্ট করলে হবে না, আপনাকে এটা অনগোয়িং প্রসেস, আপনাকে সবসময় রেডি থাকতে হবে। শান্তির জন্যই আর্মি রাখতে হবে। আপনি যদি ভাবেন যে শান্তি আর্মি রাখবো না, সে তো সম্ভব না, সে বোকার স্বর্গে বাসের মতো ব্যাপার। সেই এরা ওই ব্যাপারটা পরে বলে, মানে এই আমার মানে গান্ধীজির বলছে যে আর্মি রেখে কি লাভ আছে, এবং তাই চিঠিও চালাচালি হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে। হ্যাঁ, তো আমরা এখন দেখি যে ভারতবর্ষ ডে বাই ডে খুবই উন্নতির পথে এগিয়ে চলেছে। তো কি মনে হয় যে 10টা বছরে কতটা কি ডেভেলপমেন্ট হয়েছে দেশে? লাস্ট 10 বছরে আমাদের প্রোগ্রেসটা, গ্রাফটা উঠছে এবং খুব স্পিডে উঠছে। তার কারণ হচ্ছে যে 2000 পর দিয়েই ভারতবর্ষ ধীরে ধীরে হচ্ছিল, কিন্তু যেটা দরকার ছিল একটা যোগ্য লিডারশিপটা ছিল না, যেটা 2014-এ মোদি আসার পর ভারতবর্ষের মতো একটা বড় দেশকে হ্যান্ডেল করার মতো এবং ইন্টারন্যাশনালি তাকে প্রপার ওয়েতে প্লেস করার যে ক্যাপেবল লিডারশিপ
সেটা মোদির মধ্যে রয়েছে। আপনি 2014 এবং 24-এর মধ্যে 10 বছরে, এখন তো ইনফরমেশনের যুগ, এখন আপনাকে মিথ্যে কথা বললে তো কেউ পার পাবে না। আপনি নিজেই নেটে সার্চ করে দেখতে পারেন যে 2014-র আগে আমাদের কতগুলো এয়ারপোর্ট ছিল, আজকে কতগুলো এয়ারপোর্ট হয়েছে। 2014-র আগে কতটা হাইওয়ে ছিল, আজকে কতটা। 2014-র আগে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যাটাসটা কি ছিল আর আজকে কি, এগুলো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন একটা জিনিস খুব বাজে লাগে, মোদিজি আসার আগে যখন 2008-এ মুম্বাই অ্যাটাক হলো, অত বড় অ্যাটাকের পর আমাদের প্রাইম মিনিস্টারের কোনো বিবৃতি নেই, এবং উনি প্রাইম মিনিস্টার কম পাপেট, ওয়ান কাইন্ড অফ পাপেটই বলা যেতে পারে। উনি অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার, ইয়েস হি ইজ এ সুপ্রিয়ার অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার। আন্ডার নরসিমহা রাও আমাদের যে ওপেন মার্কেট হয় সেটা মনমোহন সিংই করেছিলেন, কিন্তু অ্যাজ এ প্রাইম মিনিস্টার উনি কোনো ছাপ রাখতে পারেননি বা দেশকে প্রপার দিতে যোগ্য লিডারশিপটা দিতে পারেননি, যে কারণে 2008-এ এরকম অত বড় বিভৎস ঘটনার পরও ভারত কোনো করলো না, সেইভাবে রিয়াক্ট করলো না। অথচ আমাদের এয়ারফোর্স রেডি ছিল, ট্রেনিংও কমপ্লিট ছিল, কিন্তু ব্যাপারটা হলো যে দিল্লির থেকে তাদের গ্রিন সিগন্যাল দেওয়া হলো না অ্যাটাক করার, কারণ লিডারশিপ নিজেই মনে জোর রাখে। আমাদের দেশের যে ক্যাপাবিলিটি, সেটা আমাদের এখনকার যিনি প্রধানমন্ত্রী উনি ভালো করে জানেন যে আমার দেশের ক্যাপাবিলিটি কতটা এবং আমি একে কিভাবে প্লেস করতে পারবো। যে কারণে আপনি কদিন আগেই মনে হবে যে কোনো একটা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ইন্টারভিউ দিচ্ছিলেন, যে আইদার চায়না আর পাকিস্তানের ইস্যুতে, যে ডোনাল্ড ট্রাম্প নিজের থেকে বলে মোদিকে যে আমরা কি কথা বলবো, তো সেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেই বললো যে মোদি আমাকে রিপ্লাই দিয়েছিল আমি নিজে হ্যান্ডেল করে নেবো, না আমার কেন ফেভার নিতে যাব, আমাদের মধ্যে সেই যোগ্যতা আছে, আমাদের সৈন্যদের মধ্যে সেই যোগ্যতা আছে, আমরা যদি মনে করি সেই দিনেও আমরা করতে পারতাম। আজ 10 বছরে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যাটাস অনেক এগিয়েছে। আগে আমাদের ভারত থেকে যারা যেত বেসিক্যালি খুব লো এন্ড জবেই যেত, আজ আপনি ঘুরে দেখুন গুগলের সিও ইন্ডিয়ান, মাইক্রোসফটের সিও সাত্য নাডেলা ইন্ডিয়ান, টেক্সিকোর সিও ইন্ডিয়ান, এরকম প্রচুর এখন পাবেন। তার কারণ যে লিডারশিপ পলিটিক্যাল এবং আমাদের পলিটিক্যাল সিস্টেম সেটা ইভলভ করতে দিয়েছে, এবং ডেভেলপমেন্টটা তো খুব বেশি হয়েছে। ধরুন জাপান আমরা সবসময় জানতাম যে খুব অ্যাডভান্স কান্ট্রি, ইউপিআই এমন গেম চেঞ্জার যে আমি আজকেই মনে পড়ছিলাম যে লাস্ট মান্থে 28 লক্ষ কোটি টাকা ট্রানজাকশন থ্রু ইউপিআই হয়েছে, বাবারে। এবং জানুয়ারি এপ্রিল থেকে নভেম্বর না কত অব্দি 100 কত কোটি লক্ষ কোটি, এত বড় এতগুলো ট্রানজাকশন অনলাইন অন রিয়েল টাইম হচ্ছে। এটার জন্য যেরকম সায়েন্টিফিক দরকার, রিসার্চ দরকার, সেরকম সিস্টেমটাকেও রোবস্ট হতে হবে। এইটাই আজ থেকে 10 বছর আগে কেন ভাবলেন না আগে যারা ছিলেন? ইনফ্যাক্ট জাপান পর্যন্ত জানতে চেয়েছে যে ইউপিআই ট্রানজাকশনের, কেন তারাও নিজেদের মতো করে জিনিসটাকে করবে। আজ ভারত বাদে 7টা কান্ট্রিতে ইউপিআই চলছে, ফ্রান্স, তার মধ্যে ফ্রান্সের মতো দেশও আছে, ফ্রান্স আছে, নেপাল আছে, ভুটান আছে, আরো কিছু কান্ট্রি আছে, কিন্তু ফ্রান্সের মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিও রয়েছে, জাপানের মতো কান্ট্রি ইন্টারেস্ট দেখাচ্ছে, আরবের কিছু কান্ট্রিতে চলছে, সিঙ্গাপুরে চলছে। সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রি, তো সেখানেও আমাদের জিনিসটাকে ফলো করছে। তার মানে আপনি এমন একটা কিছু তৈরি করেছেন যেটা রোল মডেল, সেটাকে সবাই ফলো করছে। এই যে ট্রানজাকশনটা যদি এত টাকা যদি ক্যাশে হতো, কত ধরনের প্রবলেম, টাকা জাল, এই অনেক কিছু হতো, এবং আপনি এখানে রিয়েল টাইমে সবকিছু হয়ে যাচ্ছে। আজ এর ন্যাশনাল হাইওয়ে দেখেছেন রাস্তা, আগে আমি মনে আছে শিলিগুড়ি যেতে হলে, যদিও এখনো ওয়েস্ট বেঙ্গলের রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু আমি যেহেতু কাজের সূত্রে বিভিন্ন স্টেট ঘুরি, দেখেছি যে কন্যাকুমারীর থেকে, আমি চেন্নাই থেকে কন্যাকুমারী প্রায় 600 কিলোমিটার, মানে এখান থেকে শিলিগুড়ি, কিন্তু ওখানে 10 ঘন্টায় যাওয়া যায়, 8 ঘন্টায়ও যাওয়া যায় ছোট গাড়ি হলে, কিন্তু আমাকে আজও ওয়েস্ট বেঙ্গলে 14 ঘন্টা লেগে যায় শিলিগুড়ি যেতে, কারণ এখনো সেই জমি জটে প্রজেক্টগুলো আটকে, কিন্তু অন্য স্টেট এইগুলো করেছে। আর একটা জিনিস আমি দেখেছি, দেখুন
একটা দেশকে যদি উন্নতির পথে যেতে হয় কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করে, যার মধ্যে প্রথমে রয়েছে রোড, রেল, এয়ার, এগুলো তো এয়ার, হ্যাঁ এয়ার, এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রি তো অবশ্যই। ঠিক আছে, আপনি দেখুন যে আমাদের হায়দ্রাবাদ আছে, ঠিক আছে, আমাদের দিল্লি আছে, মুম্বাই আছে। মুম্বাই তো হলো মানে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, গুজরাটটা হচ্ছে এখন সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল জোন। তামিলনাড়ু হচ্ছে আমাদের যত মানে কি বলবো, আমাদের যত গাড়ি শিল্প ম্যাক্সিমামটাই মোস্টলি ওখানে। এখন তার সাথে সাথে গুজরাটেও আসছে। হ্যাঁ, এই যে মানে ইন্ডিয়া আন্ডার মোদিজির আন্ডারে, ঠিক আছে, মানে এতটা ডেভেলপমেন্ট হয়েছে, এর আগে কিন্তু ওই পরিমাণে হয়নি। তার কারণ হচ্ছে যে আমাদের ভেতরে ক্যাপাবিলিটি ছিল, কিন্তু সেই ক্যাপাবিলিটিটাকে বাইরে বার করে বাইরে আনা, যেটা একটা ভালো টিচার কি করে, ক্লাসের মধ্যে স্টুডেন্ট সব রকম থাকে, কিন্তু তার হচ্ছে তার ভেতর থেকে বার করে আনা, এই ব্যাপারটা ছিল না আগের লিডারশিপে, এই ব্যাপারটাই ছিল না। গভর্নমেন্ট চলছে নানান ভাবে, হাজার ধরনের কি বলবো দুর্নীতি হচ্ছে, প্রধানমন্ত্রীর কোনো তাতে ভয়েস নেই, প্রধানমন্ত্রী কিছু করতে পারছেন না, আটকাতে পারছেন, বা রেগে গিয়ে রিজাইনও করে দিন যে আমি পারছি না, সেটাও করছেন না, অথচ সব জিনিসগুলো হাতের বাইরে চলে যাচ্ছে। সেইখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ আমাদের স্ট্যাটাস, আমরা অলরেডি বলা হয়েছে $5 ট্রিলিয়ন ইকোনমি হবে, অলরেডি উই আছি $4 ট্রিলিয়ন, এবং কিছুদিনের মধ্যেই আর বছর দুয়েকের মধ্যে হয়ে যাবে, যেহেতু এখন কমপ্লিট ট্রানজাকশনটাই অনলাইনে হচ্ছে, কালো টাকার এটা কমছে, যার জন্য জিনিসটা এতে আসছে, অর্গানাইজ ভাবে হচ্ছে এবং মেন স্ট্রিমে আসছে। আগে যেটা মেন স্ট্রিমে ছিল না বলে আমরা জানতেও পারতাম না আমাদের ক্যাপাবিলিটিটা, আজ সেটা মেন স্ট্রিমে আসছে। আজ আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে, আপনি ঠিক সেই প্ল্যাটফর্ম পাচ্ছেন নিজেকে এ করার, যেটার অভাব ছিল। যে কারণে আজ দেখুন না, রেল বা রেলে বুলেট ট্রেন, আগে তো ছিল শুধু ক্যালকাটা, বম্বে, দিল্লি, ম্যাট্রো, এই 4 জায়গায় মেট্রো রেল হবে। মোদি এসে প্রথম করে না যে যখন একটা সিটি 1 কোটির উপর জনসংখ্যা যাবে, তখন আর মেট্রো করার জায়গা কোথায়, কলকাতায় যেটা হচ্ছে যে মেট্রো যে কোনো ফেস করতে 20 বছর লেগে গেছে, তখন জায়গা নেই। কিন্তু উনি এসে নিয়ম চেঞ্জ করলেন যে যেসব সিটি 20 লক্ষ লোক আছে সেগুলো করতে পারে। সেই হাত ধরে পুনা, এলাহাবাদ, লখনৌ, औरंगाबाद, नागपुर অনেকগুলো সিটিতে চালু হয়ে গেছে। কারণ এই ভুবনেশ্বর, কারণ এইগুলো যখন বেড়ে বড় হয়ে যাবে তখন আর জায়গা পাওয়া যাবে না। ইভেন আমি শুনছিলাম নাকি বিহারও এখন মেট্রো শুরু, পাটনা মেট্রোর কাজ চালু হচ্ছে। যেখানেই জনসংখ্যা 20 লক্ষের ওপর বা কাছাকাছি সেখানেই মেট্রো অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং সেসব জায়গায় খুব ফাস্ট কাজ চলছে। ইউপিতে তো মনে হয় কত, নয়ডায় আছে, লখনৌতে আছে, আগ্রাতে আছে, কানপুরে আছে, 4টে, আরো কতগুলো জায়গায় দিয়েছে পারমিশন। তারপরে রেল, মানে দিল্লিতে আপনি চাইলে দিল্লির পুরো শহরে যে কোনো জায়গা, আপনি দিল্লি শহরে যে কোনো জায়গা আপনি মেট্রো দিয়ে যেতে পারেন। দিল্লিটা মানে সবথেকে বড়, 280 না 90টা স্টেশন। আমাদের এক একটা ফেজই হচ্ছে 20 বছর ধরে চলছে। তার জমি জট আটকে, নয় গভর্নমেন্ট আটকে, না কিছু না কিছু ইস্যু, মানে আমরা বেসিক্যালি পিছিয়ে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে আমরা পিছিয়ে যাচ্ছি সব জায়গায়। একটা সময় ছিল যে আমরা বাঙালিরা খুবই সব দিক থেকে, সব ফিল্ডেই আমরা এগিয়েছিলাম। আমি 1947 সালের সময় বলছি, দেখুন সব থেকে বেশি ফ্রিডম ফাইটার কিন্তু আমরা বাঙালিরাই রয়েছি, ঠিক আছে। ইভেন আপনারা যে ওই আন্দামানের যে কালাপানির যে জেল রয়েছে, ওখানে গিয়ে দেখবেন সব থেকে বেশি বিপ্লবী, ঠিক আছে, ওর মধ্যে বাঙালিদের নামে সব থেকে বেশি রয়েছে। তো ওই সময় তো আমরা একটা খুবই ভালো পজিশনে ছিলাম, কিন্তু স্যার আমরা দেখছি যে ধীরে ধীরে আমরা পিছিয়ে পড়ছি, বাঙালিরা পিছিয়ে পড়ছি। দেখুন 60-এর দশক অব্দি আমরা এগিয়েছিলাম, তারপর পিছাতে আরম্ভ করি। এটা যদি একটু ব্যাকে যান, প্রথম চালু হয় যখন কমিউনিস্ট আন্দোলন আরম্ভ হলো, প্রথম নকশালরা। এটা কোন সময় ছিল? এই 1963-64 যখন নকশাল আন্দোলন চালু হয়, এরা এসে বললো কি যে যারা মানে পুঁজিপতিদের থাকতে দেবে না, সবকিছু কমিউনিস্ট করবে, মানে পুঁজিপতিদের তারা থাকতে দেবে না, বা যদি থাকতেও দেয় মানে অধিকারটা সমান সমান থাকবে। এবার এই করে হলো কি, বিজনেসম্যান যদি আপনার কি করলেন যে পুঁজিপতি রাখা চলবে না বলে আপনি মারা আরম্ভ করলেন, মেরে বিজনেস কমিউনিটিকে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তাদের এখান দিয়ে বার করে দিলেন, তারা বেরিয়ে গেল। তারপর কমিউনিস্টরা বসলো, 34 বছরে কোনো ইন্ডাস্ট্রি এলো না।
এবার 30, 40, 50 বছর ধরে সারা ভারতবর্ষের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা দেখলো যে একটা স্টেট কিভাবে হয়ে যায়। অন্য স্টেট যখন এখান থেকে বিজনেসম্যানদের নিয়ে গিয়ে তাদের ওখানে জায়গা জমি দিচ্ছে যে বিজনেস করো যাতে, আমরা কি করলাম, আমরা এখানে কমিউনিজম বড় কমরেড হতে গিয়ে কি করলাম, মালিকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বলে এখান দিয়ে মেরে 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 বার রাখলো। আরে যে ভদ্রলোক কোম্পানি মালিক সে তো অন্য জায়গায় গিয়েও করে সেটা করতে পারে, সেটা করে নেবে পয়সা থাকলে। তুমি যে তাড়ালে তুমি তাড়িয়ে কি পেলে? তোমার এখানে যে সেই কোম্পানিটার আন্ডারে 200-400 লোক কাজ করতো তারা সব বেকার হয়ে গেল, এক এক করে করে সব বড় ইন্ডাস্ট্রি চলে গেল, সব বেকার হয়ে গেল। কিছু সরকারি ডিপার্টমেন্ট রয়ে গেল, সরকারি ডিপার্টমেন্টের কত লোককে তুমি অ্যাকোমোডেট করবে? আর আমাদের এখানে জুট মিলগুলো ওই সময় জুট মিলে মানে কি বলে এই ট্রেড ইউনিয়নের নামে জুট মিলগুলোকে অত্যাচার করে বন্ধ করে আলটিমেটলি হলো কি, তারা তো যারা বিজনেস মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল তারা তো না খেয়ে মরেনি, তারা তো অন্য স্টেটে চলে গিয়ে নিজেদের বিজনেস করছে। তুমি কি করলে, নিজের কুড়ুলে মানে পাটাকে নিজে গিয়ে কুড়ুলে মারলে, তোমাকে ও মারেনি, তুমি নিজেই কুড়ুলের উপর গিয়ে পড়লে, পাটা কাটলে। আজ কি হলো যে আমাদের যারা এখানে চাকরি বাকরি পেতো তারা চাকরি বাকরিটা পাচ্ছে না, এখন কি হচ্ছে তারা এখান থেকে যাচ্ছে তামিলনাড়ু গুজরাটে পরিযায়ী শ্রমিকের কাজ করতে। অথচ যখন এই ইন্ডাস্ট্রিগুলো এখানে ছিল তখন আমরা এখানে ভালো ভালো পোস্টগুলো আমরা হোল্ড করতাম। আচ্ছা স্যার, এখানে আর একটা কথা বলি, আমি কথা বলছি 2011, ঠিক আছে? আমরা সবাই জানি ওই সময় একটা সরকার পরিবর্তন হলো, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি, সরকার পরিবর্তন হয়ে নতুন একটা সরকার এলো। তো ওই সময় তো টাটা যে গ্রুপ আছে আমরা সবাই জানি যে, তো ওই সময় আমরা দেখলাম যে টাটা গোষ্ঠী বেরিয়ে গেল, ঠিক আছে? তারপরে এখন প্রায় 13 বছর হয়ে গেল, 13-14 বছর হতে চললো যে ভারত মানে আমাদের বাংলায় কোনো একটা বড় ইন্ডাস্ট্রি নেই। তো কি কারণটা কি? একটা বিজনেস সেটআপ বা ইন্ডাস্ট্রি সেটআপ করতে গেলে অনেকগুলো জিনিস দরকার পড়ে। জায়গা যেমন দরকার, ফাইন্যান্স দরকার, আপনি যেখানে করবেন সেখানকার ল অ্যান্ড অর্ডার একটা বড় ইস্যু, এবং যে ফোর্স কাজ করবে আপনার তাদের কাজের কোয়ালিটি প্লাস তাদের মানসিকতা একটা বড় ইস্যু। এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কি দেখছে, 60-এর দশক দিয়ে মালিকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। তা আপনি যদি একটা ইন্ডাস্ট্রি ইনভেস্ট করতে চান, আপনি কি সেই স্টেট বাঁচবেন যেখানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম, গভর্নমেন্টের তরফ দিয়ে আপনাকে সাপোর্ট দেওয়ার জায়গা নেগেটিভ অ্যাপ্রোচ, পলিটিক্যালি আপনাকে প্রেসারাইজ করা চাঁদা বা এইগুলোর জন্য, প্লাস আপনার যে ওয়ার্ক ফোর্স তাদের মানসিকতাই থাকবে যদি ফাঁকিবাজি, তা কে আসবে? আজ যে স্টেটগুলো এগিয়ে গেছে, 1960 অব্দি আমরা এগিয়েছিলাম কেন? তখন আমরা প্রত্যেকটা ফিল্ডকে লিড করছিলাম। 60-এর পর দিয়ে যে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো জঙ্গি আন্দোলন, এই ট্রেড ইউনিয়ন, এইসব করে আলটিমেটলি ট্রেড ইউনিয়ন করে কোনো সাধারণ লোকের ভালো হয়নি। কিছু ট্রেড ইউনিয়নের যে লিডার, পলিটিক্যাল লিডার, এরা ফাইন্যান্সিয়ালি হয়েছে। বাকি যারা ভালো ভালো কাজ করতো সেই কোম্পানিগুলো চলে গেছে, তারা এখন পরিযায়ী শ্রমিকের কাজ করছে। আর তার উপর দিয়ে আমরা যখন দেখলাম যে 2011 সিঙ্গুর আন্দোলনে যে টাটার মতো গোষ্ঠী যখন ছেড়ে চলে গেল, তখন তো ওই তারপর থেকে তার কোনো ইন্ডাস্ট্রি তো আরো মানে এখানে আসবে না। না একদম, এটা একটা বড় সেটব্যাক যে এক তো 30-40 বছরে কেউ আসছিল না, যাচ্ছিল, একটা যেটাও আসতে চেয়েছিল সেটাকেও নানান পলিটিক্যাল রিজনে এখন এর দোষ ওর দোষ সে বিচারে গেলাম, আমরা সবাই জানি কার দোষ। হ্যাঁ, তো আলটিমেটলি জিনিসটা হয়নি না। এবার হলো যে যারা ধরুন বড় বড় বিজনেস গ্রুপ গালাগাল দিন না যাই দিন, রিলায়েন্স, আদানি, টাটা, বিড়লা, এরা তো বড় বড় ইন্ডাস্ট্রি, বেদান্তা, এটা তো বড় বড় গ্রুপ, এরা লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করবে। এরা সেখানেই ইনভেস্ট করবে যেখানে সবকিছু বিজনেসের ফেভারে যাবে। আমি এখানে ইনভেস্ট করব যেখানে আমি ভালো করে জানি যে যেখানকার লোকেদের মধ্যে কাজ করাচ্ছে, কাজে ফাঁকি দেওয়ার এটাই কি না, আমি ট্রেড ইউনিয়ন করব, আমি কাজ করব না, আমি ট্রেড ইউনিয়ন বিজনেস। অন্য অন্য দেশেও ট্রেড ইউনিয়ন আছে, কিন্তু তাদের ট্রেড ইউনিয়ন কিন্তু সেই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে উপরে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সেই কোম্পানিটাকে আরো নিচে ধরা, মানে কি বলবো, রসাতলে নিয়ে যাওয়ার কাজটা করে ট্রেড ইউনিয়ন, এবং ব্যাক এন্ডে সাপোর্ট দেয় পলিটিক্যাল লিডারশিপ এবং অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়ালস।
আর একবার একটা ইন্ডাস্ট্রি এলে তার সঙ্গে সঙ্গে তার ইকোসিস্টেমে আরো অনেক ইন্ডাস্ট্রি আছে। এখানে একটা একটা করে বড় বড় ইন্ডাস্ট্রি চলে গেছে। হিন্দুস্তান মোটরস ছিল, চলে গেছে। বেঙ্গল ল্যাম্প ছিল, চলে গেছে। আরো অনেক গেছে, নাম সব তো মনে নেই। রিসেন্ট মনে হয় ব্রিটানিয়া এখান থেকে বন্ধ হয়ে গেল, তো ব্রিটানিয়া এখান থেকে তুলে নিল। তার কারণ হচ্ছে যে আপনাকে আজকের যুগে ওই বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে শত্রু মনে করলেও হবে না। আজকের দিনে আপনাকে প্রো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা প্রো বিজনেসম্যানের ফেভারে, ক্যাপিটালিস্ট চিন্তাধারা আমাদের আপনাদের তাদের ফেভারে, যে সে তখনই আমাকে সে তখনই পয়সা দেবে যখন আমি তাকে কাজ দেবো। সিম্পল ব্যাপার। আমি যদি একটা ছোট বিজনেসও চালু করি, আমি যাকে রাখবো সে যদি আমাকে মার্কেট থেকে বিজনেস এনে দেয় তাহলেই আমি তাকে দিতে পারবো। সে যদি ভাবে না আমি চাকরিতে ঢুকে গেছি, সরকারি চাকরির মতো আমি আসবো যাবো আর মাইনে পাবো, তা তো হয় না, হবে না। আজকের যুগে হচ্ছে রিয়েলিস্টিক। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি। এই যে আপনি বললেন যে আসবো যাবো আর মাইন্ড নেবো, যারা সরকারি চাকরি, আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এখনো সেই সরকারি চাকরির মাইন্ডসেটটা রয়ে গেছে। মাইন্ডসেট আছে যে যাবো আসবো, একবার চাকরিটা পেয়ে গেলেই হলো, তারপর তো কাজকর্ম। হ্যাঁ, কেন আমার এক বন্ধু সরকারি চাকরি করে, বলে আগে তো ধরুন যখন হাতে লিখে সাইন করার ব্যাপার ছিল, ও বলছে যে এখন আমাদের দিতে হয় থাম্ব ইমপ্রেশন, বলে তারপরও ডিজিটাল হ্যাঁ বায়োমেট্রিক, বলে এরকম তারপরও লোক আছে যারা সকালবেলা এসে বায়োমেট্রিক দিয়ে বাড়ি চলে যায়, আবার বিকালবেলা এসে বায়োমেট্রিক দিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ হ্যাঁ, সরকারি ডিপার্টমেন্টে চলছে। আচ্ছা, এখনো চলে। তার মানে কি অ্যাজ এ জাতি মানে আমরা কি যে কর্মবিমুখ হয়ে পড়েছি। যতক্ষণ প্রাইভেট চাকরি করছি ততক্ষণ আমরা কাজ করছি, কিন্তু সরকারি বা সরকারি থাকলেই আমরা তখন আর করতে চাই না। বা বড় ইন্ডাস্ট্রিতে হলেও আমরা সেই এটা সরকারি সুযোগ সুবিধা নিতে চাই। এটা ভাবি না যে আমি তাকে কিছু আর্ন করে দিলে আমি পাবো। আমি ভাবি সে বসিয়েছে সেটা, আমাকে এবার তুমি সারা লাইফ ভরণ পোষণ করো। আমার তো এখানে মনে হয় যে সরকারি যে চাকরিগুলো রয়েছে না, সেগুলোকে প্রাইভেট চাকরির মতো ট্রিট করা উচিত না। অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা এত বাজে হয়ে গেছে আমাদের, যে কারণে আজ হচ্ছে যে কেউ এখানে ইনভেস্ট করতে রাজি না। এই লোকগুলোই আবার বাইরে গিয়ে তখন কিন্তু 8 ঘন্টা যে এখানে কাজ করতো না, সেই লোকটা কিন্তু অন্য স্টেটে গিয়ে 10 ঘন্টা কাজ করছে, কারণ বাধ্য হচ্ছে, কারণ এখানে আমার অপশন নেই কিছু। এখানে আমি আর একটা কথা বলি যে 2011-য় এই যে টাটা গোষ্ঠী চলে গেছে না, এরপরে কিন্তু আর আমাদের পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসবে না। একটু দেখুন না, পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড এখন এই জায়গাটা পলিটিক্যালি স্টেবল হবে। শুধু পলিটিক্যাল না, পলিটিক্যাল, ট্রেড ইউনিয়ন, মানুষের মেন্টালিটি চেঞ্জ এসে হাত পাবে। যে বিজনেসম্যান মানেই শত্রু, পুঁজিপতি মানেই শত্রু, ওটা ভুলতে হবে। সে যুগ গেছে। রাশিয়াও সবকিছু সাবসিডিতে চলতো। আলটিমেটলি 1992-তে কি হলো, যখন রাশিয়া ভেঙে গেল, পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া যখন ভেঙে গেল, 1992 সিওল গেমসে তাদের টিম পাঠানোর মতো প্লেন তো রয়েছে, কিন্তু প্লেনের তেল নেই, কেন সাবসিডি দিয়ে সারা লাইফ চলে না। এবং তাদের যে চিরশত্রু আমেরিকা, তখন তাদের বার্সেলোনা অলিম্পিকে রাশিয়ান টিমকে নিয়ে যায় ইউএসএ। আচ্ছা, তারাও তো 70 বছর কমিউনিজমে। সাবসিডি দিয়ে বেশি দিন চলে না, একটা লিমিট আছে। আর যেটা আমাদের এখানে হচ্ছে, লোকে সবকিছুতে ফ্রিবিজ নিয়ে আপনি আজ যেটা আপনি 100 টাকা ফ্রিবিজ পাচ্ছেন না, ফিউচারে এই 1000 টাকার বদলে আপনাকে 50-60 টাকার গুণগান দিতে হবে। আপনি এখন ভাবছেন আমি পেয়ে যাচ্ছি 1000 টাকা বা 1200 টাকা, আপনার পকেট থেকে এই টাকাটা বের হবে, তখন কিন্তু আপনার চোখ দিয়ে জলটা বেরোবে। আর যদি আপনি এই ট্যাগ না করেন, রাশিয়ার মতো বড় কান্ট্রির এই অবস্থা ছিল। পশ্চিমবঙ্গে আজকে দেখুন না, যে কোনো জায়গায় এখন মানে কিছু করতে গেলে এখন টাকা লাগছে। আপনি একটা অর্ডিনারি বাড়ি করতে গেলেও আপনাকে প্রথমে ক্লাব আসবে, তারপর পলিটিক্যাল পার্টি আসবে, তারপর সিন্ডিকেট আসবে। প্রত্যেককে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনার কাজ হবে, না হলে হবে না। মানে আপনার পার্সোনাল বাড়ি, ইন্ডাস্ট্রি তো ভুলেই যান। পশ্চিমবঙ্গে আজকে শিক্ষা মানে ব্যবস্থা ভেঙে গেছে, স্বাস্থ্য ব্যবস্থার আজকে কি অবস্থা বুঝতে পারছেন। আমরা এখন দেখি যে ডাক্তারদের পর্যন্ত মানে সুরক্ষা আমরা দিতে পারছি না সেইভাবে। একবার যখন জং ধরে যায় না সিস্টেমে, সেই জং ছাড়তে বহু বছর লাগবে।
আজ যে পুরো সিস্টেম ভেঙে পড়েছে, একদিনে তো ভাঙেনি, বছরের পর বছর 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 পর বছর ধরে চলেছে, আজ গিয়ে মুখ থুবড়ে পড়েছে। একে রিকভারি করতে টাইম লাগবে, এবং সবার আগে যেটা দরকার মানুষের, সাধারণ মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। সব চেঞ্জ করবে কি করে? শিক্ষা ব্যবস্থা ওই ব্যাপার মতো নেই। দেখুন এখন এসএসসি দেখুন কত টিচার আপনি দেখুন না, এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কজন পড়ে আর সিবিএসই এবং আইসিএসসি বোর্ডে কজন পড়ে। তার কারণ এখানকার যারা এখানে থাকে, যারা এই সেম মাইন্ডসেট, কাজ করবো না মাইনে নেবো, তারাও আজ নিজের ছেলেকে বেঙ্গল বোর্ডে পাঠাচ্ছে না, তারা সিবিএসই তে পাঠাচ্ছে বা আইসিএসসি তে পাঠাচ্ছে, তারা পড়তে বাইরে পাঠাচ্ছে। তার কারণ তারা জানে যে এখান দিয়ে পড়ে যখন ইন্টারভিউ দিতে যাবে, কোথার থেকে এসছো, ওয়েস্ট বেঙ্গল নামটা শুনলেই একটা ব্যাপারটা নাক ছিটকে যায়। হয়, এটা বাস্তব, এটা রিয়ালিটি। মানে শুধু এই রামকৃষ্ণ মিশন আমি দেখেছি যে বাবা বড় বড় যে স্কুল রয়েছে বাংলা কয়েকটা ছাড়া বলতে পারি, মানে বেশিরভাগ যে বাংলা মিডিয়াম স্কুলের সেইভাবে অ্যাভারেজ ভালো খারাপ সবসময় ছিল, কিন্তু অ্যাভারেজ যেটা সেটার লেভেলটা এতটা নিচে চলে গেছে যে এখন কেউ, এরকম প্রচুর স্কুল আছে সরকারি স্কুল যেখানে টিচার বেশি স্টুডেন্ট, একজন স্টুডেন্ট, দুজন টিচার। কোথায় কালকেই মনে একটা পেপারে দেখছিলাম, কর্পোরেশন মনে করে একটা স্কুল যাচ্ছে যেখানে একটা স্টুডেন্ট আর দুটো টিচার রয়েছে। তা কে পাঠাবে? যে স্কুলের টিচার নেই, নেই, কে পাঠাবে? মানে এডুকেশন সিস্টেমটা পুরোপুরি কোলাপস হয়ে গেছে, যেখানে আজকে কেউ বাবা মা দিচ্ছে না, তারা অন্য স্টেটে চলে যাচ্ছে, এবং ভালো রেজাল্ট করলে অবভিয়াসলি তারা বেরিয়ে যাচ্ছে। তো স্যার আমাদের তো এখন ইউথ যারা রয়েছে, বাঙালি ইউথ যুবক, তাদের তো একটা মানে মেন্টর বা একটা গাইডের খুব দরকার আছে। ওকে, তো আপনি একজন গাইড হিসেবে কি পরামর্শ দিতে চাইবেন? এক তো প্রথমে নিজেকে ক্যাপেবল করতে হবে, যে ফিল্ডেই তুমি পড়াশোনা করো, যেটা নিয়ে পড়াশোনা সেটাতে টপ মোস্ট জায়গায় যাওয়ার চেষ্টা করো। সেকেন্ড হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। কাকা বাবা দাদুদের আমলে যে মাইন্ডসেট ছিল যে কলকাতার মানে বেঙ্গলের বাইরে যাব না, বা যাবো আসবো, সরকারি চাকরি চাই, এই জায়গাটায় ভুলো। হার্ড রিয়ালিটি নিয়ে পাবো, তুমি যদি কোনো ফিল্ডে ট্যালেন্টেড হও, তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমাকে করতে হবে, তোমাকে নিজেকে সেই জায়গায় তৈরি করতে হবে, এবং ন্যাশনাল লেভেলে কম্পিটিশনে তুমি যাতে দাঁড়াতে পারো। বেঙ্গলে ভেবে লাভ নেই যে বেঙ্গলে আমি আমার স্কুল দিয়ে ফার্স্ট হলাম, কিচ্ছু হবে না। তোমাকে ভাবতে হবে যে আমি ন্যাশনাল লেভেলে আমাকে অ্যাচিভ করতে হবে। একটা চাকরি পেতে গেলে আজকের যুগে আমাকে ন্যাশনাল লেভেলে কম্পিট করতে হবে, তাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। দ্বিতীয় যেটা বললাম, মাইন্ডসেট থেকে বেরোতে হবে যে সরকারি চাকরি, বেরো, নিজে চেষ্টা করো যে নিজে যদি কিছু করতে পারো, তুমি যদি নিজে একটা বিজনেস বা কিছু ডেভেলপ করতে পারো, তুমি নিজের ফ্যামিলিকে তো করলে, তার সাথে তুমি হয়তো 5, 10, 15 যে লোককে, তাকেও তুমি চাকরির সুযোগ তৈরি করে দিচ্ছ, কর্মসংস্থান তৈরি করে দিচ্ছ। আজকেই আমি পড়ছিলাম, কেউ একজন বলেছেন যে নারায়ণ মূর্তি মাসে 17 কোটি টাকা মাইনে পান, আর বিরাট কোহলি মাসে 17 কোটির বেশি পান। তাহলে নারায়ণ মূর্তি হয়ে লাভটা কি? যে বিরাট কোহলি 17 কোটি টাকার বেশি প্রতি মাসে ইনকাম করে। তো নারায়ণ মূর্তির ইনফোসিসে 5 লক্ষ লোক কাজ করেন। উনি হয়তো মান্থলি 17 কোটি পাক বা 20 কোটি পাক, কিন্তু উনি 5 লাখ ফ্যামিলিকে চালাচ্ছেন। সেটা কিন্তু বিরাট কোহলি হতে পারে যে মাসে হয়তো 100 কোটি টাকা স্পন্সরশিপ দিয়ে পেয়ে যাচ্ছে, কিন্তু উনি বিরাট কোহলি তো আর 5 লক্ষ লোককে এমপ্লয়মেন্ট দিতে পারবে না, বা ইনফোসিসের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস আইটি ইন্ডাস্ট্রি দিতে পারবে না। তার জন্য নিজে কিছু করতে হবে। সবসময় সরকারি চাকরি যত দিন যাবে জায়গাটা সংকুচিত, ওখানে এই ডিপার্টমেন্টগুলো রেখে কোনো লাভ নেই। আলটিমেটলি আমাদের ট্যাক্সের পয়সা এদের স্যালারি দেওয়া হয়, আলটিমেটলি পাবলিক এদের থেকে সার্ভিস পায় না। এই জায়গাগুলো ধীরে ধীরে কমবে, প্রত্যেকটা জায়গায় হতে বাধ্য। তার জন্য প্রাইভেট ইকুইটির দিকে যেতে হবে, নিজেকে কিছু করার করতে হবে। মানে আপনি বলছেন ব্যবসা করতে, ব্যবসা করো, তুমি যে কোনো ফিল্ড হতে পারে, ব্যবসা করতে পারো, তুমি কোচিং সেন্টার করতে পারো, বা তুমি ইন্ডাস্ট্রিও সেট আপ করতে পারো, ছোট লেভেলেই হোক। তুমি যদি সেইখানটা প্রোডাক্ট বা সার্ভিস সেই লেভেলে দিতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না। একদম একদম।
মানে ইনফ্যাক্ট আমাদের এখান থেকেও অনেকে অন্যান্য স্টেটে গিয়ে বাঙালিরাও অনেক স্টার্ট আপ খুলেছে এবং তারা রীতিমতো ভালো মানে বিজনেস তো শুধু বলবো না, ডেভেলপও করছে। ওই জায়গাটার থেকে ভাবতে হবে যে সরকারি চাকরি চাই, না হলে হবে না লাইফ, না, সেখান থেকে বেরিয়ে ভাবো, আউট অফ দ্য বক্স ভাবলে হবে কিছু একটা আউট অফ দ্য বক্স ভাবলে। সত্য নাডেলা বা সুন্দর পিচাই এখান থেকেই উঠেছে, কিন্তু আউট অফ দ্য বক্স ভাবার জন্যই তারা আজ ওইখানে পৌঁছেছে। অনেকেরই এমনি রয়েছে যে অনেকে ভাবে হয়তো ব্যবসা করবো, ওর জন্য তো অনেক পুঁজির দরকার। পুঁজি কোথায়? না, সবাই কি সবসময় যে বড় পুঁজি, মেন হচ্ছে তো একটা তোমার কি বলবো আর বিজনেস আইডিয়া। প্রথম যেটা লাগে বিজনেস আইডিয়া। আইডিয়া যদি প্রপার হয়, ফাইন্যান্স এসে যায়। আর একটা কথা হচ্ছে, আমরা যদি শুরু করি খুব ছোট দিয়ে একটা ব্যবসা শুরু করি না, তারপরে আমাদের ভিশন হবে কি ওটাকে বড় করা। ছোট দিয়ে চালু করলে প্রতিটা স্টেপ বাই স্টেপ যাওয়া যায়। সাডেনলি একটা বড় ইনভেস্টমেন্ট করে দেওয়া হচ্ছে, স্টেপ বাই স্টেপ গেলে আরো ভালো বোঝা যায়। এবং শুধু একটা এস্টাবলিশ করে বসে থাকলে, যেটা বেঙ্গলে একটা বড় প্রবলেম, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। তার কারণ কি, যে তারা টাইমের সাথে নিজেকে চেঞ্জ করতে পারেনি। মানে ধরুন দাদু বাবা একই বিজনেস করে আসতো, তাদের ছেলেপুলেরাও এক, কিন্তু পৃথিবীর যে পাল্টে চলেছে সেটা তারা দেয়নি, যার ফলে সেই টেকনোলজি গুলো অবসলিউট হয়ে গেছে। ওর জন্য কিছু করো, তার সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে থাকতে হবে। মার্কেট অনুযায়ী, ইন্টারন্যাশনালি ন্যাশনালি কি রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী নিজেকে চেঞ্জেস করতে হবে। সেই চেঞ্জেস গুলো করলেই তুমি ফিল্ডে টিকে থাকবে। সময়ের সাথে পরিবর্তন। আমি নামটা বলেছি যে ডারউইনের সার্ভাইভাল অফ ফিটেস্ট, কিন্তু পৃথিবীর সব ফিল্ডেই অ্যাপ্লিকেবল। সার্ভাইভাল অফ ফিটেস্ট সব জায়গায় অ্যাপ্লিকেবল। ইন্ডাস্ট্রি হোক, বিজনেস হোক, চাকরি হোক, খেলা হোক, রাজনীতি হোক। এবং আমাদের যারা ভালো নতুন ছেলেমেয়ে যারা উঠবে, এরা যদি একটা ভালো পলিটিক্সটাকেও একটা কেরিয়ার নিয়ে, ভালো পলিটিক্স, যেটা লাস্ট 60-70 বছর দিয়ে চলছে, সেই না, সেই জিনিস চাই, ঘেঁষাপেটা চলবে না, এটা ভালো কিছু হতে হবে। মানে আপনি বলতে চাইছেন যে আমাদের আগে মানে ইউথ যারা রয়েছে, বাঙালি ইউথ, ওদের পলিটিক্স আসতে হবে। শুধু যে পলিটিক্স না, কিন্তু পলিটিক্সেও আসা দরকার আছে, পলিটিক্সেও আসা দরকার আছে, এবং ভালো কিছু নিয়ে আসা। এই পুরোনোদের মতো চললে হবে না, কারণ এরা সেই বেরোতেই পারেনি। ডেভেলপ না হওয়ার মেন কারণ হচ্ছে যে সেই মাইন্ডসেট থেকেই বেরোতে পারেনি। কিন্তু পলিটিক্সে আসতে গেলে সব থেকে যেটা বেশি দরকার আমার মনে হয়, প্রথমত হলো কি একটা সার্ভিস বা সেবার মনোভাব নিয়ে আমাদের আসতে হবে, সেটাই ঠিক আছে। এবং দ্বিতীয় কি, আমাদের সৎ হতে হবে। এই দুটো জিনিস কিন্তু আমাদের দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু নেই। এটা আদর্শ নেই, এটাকে নেই। এটা বেসিক্যালি আজকের দিনে, মানে শুধু আজকের না, আমরা ছোটবেলা দিয়ে দেখেছি, মানে একজন কাউন্সিলরও এখন নিজেকে ভিআইপি ভাবেন। মানে ইনফ্যাক্ট যে কোনো দলেরই হোক, আমি কোনো পার্টিকুলার পার্টির কথা বলছি, যে কোনো দলেরই একজন কাউন্সিলরও তার পেছনে 20-30 জন লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি বেরোলে রাস্তার সব গাড়ি আটকে দিয়ে, তার লোকজন আটকে দিয়ে তাকে বেরোনোর প্যাসেজ করে দিয়েছে। এই ফিল্ডগুলো স্বাধীনতার পর যারা সেবা করবে তারাই এসেছিল, কিন্তু পরে ধীরে ধীরে এই সব লোকেরা ঢুকে জায়গাগুলোকে নষ্ট করে দিয়েছে, যার জন্য আজ ভালো লোক খুব কম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, আপনি তরুণের স্বপ্ন পড়েছেন বইটা, সুভাষচন্দ্র বসুর? পুরোটা পড়িনি, পড়েছি, অনেকটা পড়েছি। আচ্ছা, তরুণের স্বপ্নে একটা মানে পোর্শনে রয়েছে যে আজকে দেখছি বাংলার সব জায়গায় দলাদলি, সব জায়গায় দেখি মানুষকে নিচে করা, নিচে টানা, ঠিক আছে, এই ব্যাপারটা রয়েছে। তো আমাদের মধ্যে যে সেই সমস্ত মানুষ কবে বেরোবে যারা সেবার মনোভাব নিয়ে কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় প্রশ্ন একটা। আমি নিজের ব্যাপারটা দেখুন, এটা ভেতর থেকে আসতে হবে। আমি আপনাকে বললাম বলে কেউ কালকের থেকে সেবায় নেমে যাবে, এটা যতক্ষণ না একটা জাতি হিসাবে আমাদের নিজেদের ভেতরেই ফিলিংসটা আসছে, যেটা নেতাজি লিখেছিলেন এই ব্যাপার, বা বিবেকানন্দও বলেছিলেন, এই ব্যাপারগুলো যতক্ষণ আপনাদের নিজের ভেতর থেকে আসছে ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না। আপনি দিল্লির এই উদাহরণটাই মনে হয় সবচেয়ে ভালো, যে আইআইটি পাস বলে লোকে ভেবেছিল অরবিন্দ কেজরিওয়াল এসে ভালো কিছু করবেন, কিন্তু আলটিমেটলি উনি যাদের সমালোচনা করতেন, উনি আজকাল তাদেরও টপকে দিয়েছেন।
যত বাজে জিনিস তাতে উনি তাদেরও টপকে দিয়েছেন। দিল্লি এয়ার পলিউশনটাই ভাবুন না, দিল্লি এয়ার পলিউশন, জলের কি অবস্থা, জলের যমুনা তো একদম শুকিয়ে গেছে। মানে যে লালু প্রসাদ বা মুলায়ম সিং যাদব, যে করাপ্টেড ডিএমকে লিডারশিপ যাদের গালাগাল দিত, আজ তাদের সাথেই ওঠা বসা। মানে আমরাও ভেবেছিলাম যে একজন আইআইটি পাস, প্রথম একটা এক্সপেক্টেশন, হ্যাঁ শিক্ষিত মানুষ এসেছে একজন, কিন্তু সেম টাইম আপনি গোয়া ভাবুন, যিনি মারা গেলেন চিফ মিনিস্টার, উনিও প্রথম সিএম যিনি আইআইটি পাস, পারিকার, উনিও কিন্তু পলিটিক্সে ছিলেন, যতদিন ছিলেন সৎ হিসেবেই ইয়ে করেছেন, এবং উনি ডিফেন্স মিনিস্ট্রিও সামলেছেন, কিন্তু ওনার পুরো কেরিয়ারে কিন্তু একটা কালো দাগ নেই। কিন্তু সেম টাইম এই যে ব্যাপারটা ভেতর থেকে যে এসছে ওনার ভেতরে, উনি তো আইআইটি পাস ইঞ্জিনিয়ার, উনি তো ভালো সুখে চাকরি করে কাটাতে পারতেন, রাজনীতিতে এসছেন, নিজের বেস্ট দিয়েছেন। ইনফ্যাক্ট দেখেছি অসুস্থ অবস্থায় উনি সাইডে গেছেন প্রজেক্টেতে, কিন্তু অপরদিকে দেখুন অরবিন্দ কেজরিওয়ালকে দেখুন কি অবস্থা, কত ধরনের করাপশনের ভেতরে করে বসে আছে। তাই যতক্ষণ না জাতি আমাদের ভেতরে নিজের থেকে জিনিসটা ডেভেলপ হচ্ছে, ততদিন আমাদের ওয়েট করতে হবে। আমরা আশা করতে পারি, কিন্তু এর কোনো ডেডলাইন নেই বা ফ্রেম করতে পারবো না যে এর মধ্যে হবে। সেই ব্যাপারটা নেই, তার কারণ হচ্ছে যে লাস্ট 40-50 বছর ধরে ওই একই জিনিস দেখে আসে। এটা ইয়াং জেনারেশনকে বুঝতে হবে যে কোনো পলিটিক্যাল পার্টি তোমায় কোনো ইয়ে দেবে না, পলিটিক্যাল পার্টি করলেই তোমার জীবন চলে যাবে না, বা কোনো পলিটিক্যাল পার্টি হোক আদার অর্গানাইজেশন, তোমাকে নিজেকে প্রথমে যেটা হচ্ছে কোয়ালিফাইড করতে হবে, ভালো লেভেলে কোয়ালিফাইড হতে হবে, নিজের সাবজেক্ট ট্যালেন্টেড হতে হবে, এবং সেই লেভেলটাও বড় ওপরে চাই, ন্যাশনাল লেভেলে। যে কারণে আমরা আইএস আইপিএস এ দেখুন কত পিছিয়ে, কারণ আমরা ন্যাশনাল লেভেলে এই ব্যাপারটা যে বললেন, এখানে একটু আমি বলি, আজকে দেখুন সব থেকে বেশি আইএএস অ্যান্ড আইপিএস ইউপি আর বিহার থেকে বেরোচ্ছে। আজকে দেখুন পুরো ব্যবসাটা মারওয়ারি গুজরাটিরা মানে করে নিয়েছে, ঠিক আছে। আজকে সব থেকে বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার দেখুন সাউথ ইন্ডিয়া দিয়ে বেরোচ্ছে, সেখানে আমরা বাঙালিরা কোথায় এক্সিস্ট করছি। এখন আমরা সব জায়গায় মানে আমাদের গ্রাফটা একদম নিচের দিকে নামছে। হয়তো কেউ পার্সোনাল লেভেলে হয়তো অনেক কিছু অ্যাচিভ করছে, কিন্তু সেটা হচ্ছে একজন করলে তো ব্যতিক্রমটা তো আর এক্সাম্পল না, অ্যাজ এ হোল যদি আমি কিছু করতে পারি, যেমন বিজনেসে গুজরাটি সিন্ধি যে লেভেলে রয়েছে সেই হিসাবে যদি, বা ডাক্তার বা সায়েন্টিফিকের সাউথ যেভাবে এগিয়ে আছে, অ্যাভারেজ লোক যেভাবে, সেইভাবে যতক্ষণ এগোতে পারবো ততক্ষণ কিছু। আর আমি এখানে আমার নিজের বক্তব্য বলবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, ঠিক আছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদের চেষ্টা করবেন যাতে বেশি থেকে বেশি বড় হয়ে ব্যবসার দিকে এগোতে পারে, ঠিক আছে। যদি পারে তো এই পুরোনো যে সরকারি চাকরির যে কনসেপ্ট আছে সেগুলো একদমই ছেড়ে ফেলে দিন, ঠিক আছে। বেশি থেকে বেশি স্টার্ট আপ বিজনেস এন্টারপ্রেনিয়রশিপের দিকে মানে নিজের ছেলে মেয়েদের এনকারেজ করুন প্রথমত। দ্বিতীয়ত হলো নিজের ছেলে মেয়েদের যোগ্য বানান, এবং এতটাই যোগ্য বানান যাতে ভবিষ্যতে যাতে তারা মানে কি বলবো একটা পলিটিক্সে এসে একটা ভালো পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি করতে পারে, তাই তো? তাহলেই আমরা নিশ্চয়ই এগোতে পারবো, এবং রোল মডেলটা যেন সেই লেভেলের হয়। আমাদের বাঙালিদের রোল মডেল কি? এই তো স্বামী বিবেকানন্দ এবং হচ্ছে সুভাষচন্দ্র বোস, এদের দুজন ছাড়া সব থেকে বড়। এটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যে এখন কারেন্টে এতে যারা অনেকে যেটা হয় না যে কনফিউজড হয়ে যায়, কারেন্টের রোল মডেল এখন কেউ নেই। আমি শুধু একটা মানে বন্ধন ব্যাংকের যে মালিক রয়েছেন, মানে ব্যবসার দিকে তো উনি তো একটা জায়গা অ্যাচিভ তো করেছেন, বন্ধন ব্যাংকের যে মালিক আছেন উনি রয়েছেন, আর কে আছেন? আর সেরকম কেউ নেই, সেরকম মানে ন্যাশনাল লেভেলে কাউন্ট করা যায় সেরকম কেউ নেই, না নেই তো। একজন দুজন হয়তো বেরোলেন, সেটা দিয়ে তো আর পুরো জাতিরে চেঞ্জ হবে না। জাতিরে চেঞ্জ করতে গেলে অ্যাভারেজ লোককে মাসকে এগোতে হবে, তাহলে কি আমরা জাতি এগোবো। স্যার আজকে কেমন লাগলো পডকাস্টটা? ভালো লাগলো, অনেক ব্যাপার নিয়ে ডিসকাস করলাম অনেকদিন পর। ওকে, তো স্যার ইন ফিউচার কি আমরা আরো কিছু এমনি পডকাস্ট করতে পারি? হ্যাঁ একসাথে, হ্যাঁ অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, এই মানে পরের মাসেই আছে 12ই জানুয়ারি, ঠিক আছে। তারপর আছে 23শে জানুয়ারি, আমরা জানি স্বামী বিবেকানন্দ অ্যান্ড সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
তো আমি ভেবে রেখেছি যে একটা মানে দুটো পডকাস্ট করব, ঠিক আছে? তো আপনারা যদি সেই পডকাস্টগুলো দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন। সেই ভিডিও দুটোর লিঙ্ক নিচের ডেসক্রিপশানে এবং ওপরের আই বাটনে পেয়ে যাবে। তো স্যার কি আজকের জন্য এতটাই শেষ করি? হ্যাঁ, নমস্কার। নমস্কার। সো বন্ধুরা, আজকের ভিডিওটার ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের নতুন নতুন পডকাস্টিং এবং এডুকেশন ইনস্টিটিউটের ভিডিও ব্লগ দেখতে অবশ্যই আমাদের কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সো দেখা হচ্ছে পরের রোববার ঠিক এমনি একটি ভিডিওতে। আজকের জন্য এতটাই। জয় হিন্দ।